সম্মানিত কলিজার বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন আমি আপন, আর যে আপন জীবনের গল্পের 129তম এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাবো বরিশালের ছেলে রাজুর জীবনের বাস্তব গল্প। রাজুর জীবনের গল্পটা শোনানোর আগে আমি আপনাকে ছোট্ট একটা কথা বলতে চাই। এই তো প্রায় 1 বছর আগে গোটা বাংলাদেশে গর্জে ওঠা, নিজেকে বর্তমান সময়ের ওমর দামি করা মানুষটা সামান্য একটা নারী কেলেঙ্কারিতে আজকে প্রায় 1 বছরের মতো বাংলার জেলে পচে পচে মরতেছে। আমরা জানি ঠিক মাত্র কয়েকদিন আগে 72-এর সংবিধান বলে বাংলাদেশ কাঁপানো মানুষটা এই তো একদিন আগে দুবাই এয়ারপোর্টে বালিশ ছাড়া ঘুমিয়ে সারা রাত কাটিয়েছে। প্রিয় বন্ধুগণ, একটা নারী চাইলে একটা পুরুষকে জিরো থেকে হিরো বানাতে পারে, আবার সেম নারীটা চাইলে একটা পুরুষকে হিরো থেকে জিরোও বানিয়ে দিতে পারে। একটা নারীর পক্ষে যে কত কি করা সম্ভব, বা একটা পুরুষ যে একটা নারীর সাথে কতটুকু খারাপ করতে পারে, আজকে যদি আপনি বরিশালের ছেলে রাজুর জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, তবে তা হারে হারে বুঝবেন। প্রিয় বন্ধুগণ, রাজু তার গল্প শেষে আমার কাছে একটা সমাধান চেয়েছে। আমি আসলে কি সমাধান দিব ঠিক নিজেও বুঝতে পারছি না। আশা করবো আপনার সবাই আমার সাথে গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে রাজুকে একটা সঠিক সমাধান দিবেন। চলেন সবাই মিলে শুনে আসি রাজুর জীবনের বাস্তব গল্প। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রাজু আহমেদ, আমার বাড়ি বরিশাল। প্রিয় দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবার, আমি আছি, আমার মা আছে আমার ছোটো 2টা ভাই সহ আমার দাদা দাদি, এছাড়া আছে আমার একজন কাকা। আমার কাকা এখনও বিয়ে করেনি, আমাদের পরিবারের সাথেই থাকে। পরিবারের উপার্জন করার মতো একটা মাত্র মানুষ আছে, সে হচ্ছে আমার বাবা। আমার বাবা একজন কাতার প্রবাসী। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যে বাবা কাতারে থাকে। বাবা কাতারে থেকে যে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে আমাদের সংসারটা দিব্য অনেক ভালো চলে। আর আমার কাকা হচ্ছে আমাদের এলাকার অনেক বড় একজন রাজনীতিবিদ। আমার কাকার ভয়ে আমাদের এলাকায় ভাগে আর মহিষে এক গাঁটে জল খায়। আমার কাকার পাওয়ার নিয়ে আমি এলাকাতে বুক ফুলিয়ে চলি। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি বরিশালের কোনো একটা কলেজে পড়াশোনা করতাম। আমি পড়াশোনার প্রতি একেবারে হাদারাম একজন স্টুডেন্ট ছিলাম, মোটেও ভালো ছাত্র ছিলাম না। তো কিন্তু আমার মাঝে অন্য দিকগুলো অনেক ভালো আছে, যেমন স্মার্ট চলাফেরা করা, সুন্দর করে মানুষের সাথে কথা বলা, বা হচ্ছে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া, আড্ডাবাজি করা। এই ব্যাপারগুলো আমি ছোটোবেলা থেকে অনেক ভালো পারি। আর আমি কখনো টাকার অভাব দেখি নাই। আমার আব্বার কাছে যদি 1 টাকা চাইতাম, বাবা 2 টাকা দিত। পরিবারের জন্য বাবা প্রচুর পরিমাণ টাকা পাঠাইতো। বাবার টাকায় আমাদের সংসারটা একেবারে রাজার হাওলাতে চলতো। আর আমার যে 2টো ছোটো ভাই আছে, আমি যখন কলেজে পড়ি আমার ছোটো ভাইগুলো স্কুলে পড়ে। এইভাবে আমার দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। তো আমি একটা সময় চিন্তা করলাম যে আমি যেহেতু আমার কাকা অনেক বড় পাওয়ারফুল একজন লোক, রাজনীতিবিদ, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের এলাকার কোনো মানুষ, আমি যেই কোনো কাজ করি আমাকে কেউ বাধা দেয় না, মানে আমার নামে কেউ কখনো বিচারও দেয় না। আমি কোনো অন্যায় করলেও মানুষ এটার কোনো প্রতিবাদ করে না। মানে আমার কাকার পাওয়ারে আমি যেন একেবারে পাওয়ারফুল একটা লোক আমার এলাকায়। তো এইভাবে দিনগুলো অতিবাহিত হইতেছিল। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে একটা সময় বাংলাদেশে কিন্তু বিভিন্ন কোম্পানি থেকে, যেমন হচ্ছে তিব্বত কোম্পানি, বা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি কোম্পানি, অথবা হচ্ছে মানে এরকম পমেট বা অনেক ভালো ভালো কোম্পানিগুলো অ্যাড দেওয়ার জন্য গ্রামে আসতো। তো গ্রামে আসতে বলতে তারা যখন অ্যাড দিত, লাইক হয়তো যে তারা লাইক একটা ট্রপির মতো করতো, যারা ট্রপি দেখেছেন তারা জানেন। তো একটা সিনেমা হল বানাতো ছোটো করে, ওইখানে হচ্ছে মানে সিনেমার বা অনেক গান টান চালাইতো, ওইগুলো দেখতে মানুষ আসতো। তো তখন তারা তাদের কোম্পানি প্রমোট করতো। তো ওইভাবে হচ্ছে আমাদের এলাকাতে, মানে আমাদের কলেজের ওইদিকেই একদিন হচ্ছে মানে লাইক একটা আসছিল, মানে একটা হচ্ছে একটা কোম্পানি, ফেয়ার অ্যান্ড লাভলির কোম্পানির, ওরা টপি দেখাবে। তো ওনারা পুরো এলাকাতে মাইকিং করবে। তো আমার যেহেতু অনেক বেশি পাওয়ার, ওই টপি দেখানো মানুষগুলোকে আমি বলতেছিলাম যে আমার একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে। আমার শর্ত হচ্ছে আমি একটা ছোটোখাটো অনুষ্ঠান করব, এটার জন্য আপনারা আপনি এটাকে প্রমোট করবেন, আপনারা পারমিশন দিবেন, এবং এটা করলে দেখা যায় কি যে আপনাদেরও অনেক বেশি পাওয়ার, মানে আপনাদের এই কোম্পানির আরও অনেক বেশি সুনাম হবে। তখন আমাকে জিজ্ঞেস করতেছিল যে আচ্ছা কী? আমি বললাম যে আমি একটা সুন্দরী প্রতিযোগিতা করব, মানে আমাদের এলাকাতে, আমাদের পুরো এলাকাতে আমি একটা সুন্দরী প্রতিযোগিতা করব। তো সেই সুন্দরী প্রতিযোগিতায় যে মেয়েটা ফার্স্ট হবে তাকে আপনারা পুরস্কৃত করবেন আপনাদের ফেয়ার অ্যান্ড লাভলি কোম্পানি থেকে। এটা শোনার পর ওই ফেয়ার অ্যান্ড লাভলি টিমের যে লোকগুলো ছিল তারা অত্যন্ত খুশি হয়ে গেল। তারা বলে, বাহ, আলহামদুলিল্লাহ, এটা তো দারুণ একটা আইডিয়া, এই আইডিয়াটা তো আমাদের মাথায় আসে নাই। তো এটা করলেও কোনো এলাকাতে কোনো প্রবলেম হবে না? আমি বললাম যে আমার কাকার পাওয়ারে এই এলাকায় ভাগের মহিষে 1 গাঁটে জল খায়। আমার চোখের দিকে তাকে কথা কইব এমন ক্ষমতা এই এলাকার কারো আছে নাকি?
তখন ওই লোকগুলো বলতেছে ঠিক আছে তাহলে আপনি ওভাবে প্রস্তুতি নেন। তো আমরা একটা স্টেজ বানালাম, ওখানে স্টেজ বানালাম এবং নিচে মানে পিছনে সুন্দর করে একটু ডিজাইন করলাম এবং মানে লিখে দিলাম যে সুন্দরী প্রতিযোগিতা, মানে সুন্দরী প্রতিযোগিতা ওরকম একটা ইয়ে করলাম। তো করার পরে মানে এইটা আসলে মানে করার উদ্দেশ্যটাকে আমি একটু বলে রাখি। এটা হচ্ছে মানে আমার একটা মানে ইদানিং ধরে একটা প্রেম করার ইচ্ছা জাগছে যে আমি একটা প্রেম করব, কিন্তু প্রেম করার জন্য তো বেসিক্যালি সুন্দর মেয়ে দরকার। মানে আমি যেহেতু প্রেম করব, আমি তো নিজেকে রাজা ভাবি, তো আমার যেহেতু একটা মানে প্রেমিকা হবে সে তো অবভিয়াসলি রানী হইতে হবে। তো রানী মানে তো মানে প্রিন্সেস, সুন্দর চেহারার অধিকারী, কিন্তু এমন মেয়ে আমি আমার কলেজের ইয়েতে একটাও খুঁজে পাই না এবং আমার চোখে ওরকম কোনো সুন্দর মেয়ে দেখিও না। যার জন্য আমি চিন্তা করলাম যে ওই ফেয়ার অ্যান্ড লাভলির হচ্ছে সূত্র ধরে আমি যদি সুন্দরী প্রতিযোগিতা করতে পারি তাহলে আমাদের এলাকার সব মেয়েরা ওখানে প্রতিযোগিতা হতে আসবে, এখানে মানে হচ্ছে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। তো সেই ক্ষেত্রে আমি আমার পছন্দ মতো একটা সুন্দর মেয়ে খুঁজে নেব এবং সেই মেয়ের সাথে আমি প্রেম করব। যেমন কথা তেমন কাজ। যাই হোক, এরপরে বিকাল থেকে মাইক্রোফোন হাতে নিয়ে রিক্সা করে এলাকাতে মাইকিং করা শুরু হয়ে গেল যে শুরু হতে যাচ্ছে সন্ধ্যার পরে সুন্দরী প্রতিযোগিতা। আমাদের কলেজের নাম, মাঠের নাম বলে, এরপরে বলে যে এই প্রতিযোগিতা যারা ফার্স্ট হবে তাদের জন্য পুরস্কৃত করা হবে। এটা বলার পরে মাগরিবের ঠিক একটু পর পরে বাহ, গ্রামের ঢানাকোটা পড়িগুলো যেন জংলা থেকে বেরিয়ে বেরিয়ে আমাদের কলেজ এরিয়াতে আসতে শুরু করে। এক একটা মেয়ের চেয়ে এক একটা মেয়ে যে কী সুন্দর আমি ঠিক চিন্তাই করতে পারি না। আমি নিজেকে নিজে প্রশ্ন করি আমি কি এই এলাকার মানুষ? এই এলাকাতে ছোটোবেলা থেকে বড় হয়েছি, কিন্তু এত সুন্দর মেয়ে তো আমার চোখের দেখায় পড়ে নাই। এভাবে একটা একটা করে প্রতিযোগী হচ্ছে, কিন্তু প্রতিযোগিতা প্রায় শেষের দিকে। তো মানে আমার পছন্দ মতো আজ পর্যন্ত একটা মেয়েও পড়লো না। তো এরই মাঝে ওরা হচ্ছে যারা বিচারক ছিল তারা হচ্ছে এখন হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে পুরস্কৃত করবে। তো এরই মাঝে আমার একটা মানে দূর সম্পর্কের বলবো না, মানে পার্শ্ববর্তী বাড়ির একটা চাচাতো বোন আছে যার নাম হচ্ছে নিহা। তো নিহা আমাকে বলতেছিল যে ভাইয়া শোনো একটা কথা বলি। আমি বলি কি? বলতেছে যে আমাদের একটা গ্রাম আছে, মানে আমাদের গ্রামের পর আরও 4-5টা গ্রাম পরে, অনেক দূরে। তো বলতেছে ওই গ্রামের একটা মেয়ে আছে, ওই মেয়েটা কিন্তু লেট করে ফেলছে, ওই মেয়েটা কিন্তু অনেক সাজুগুজু করে আসছে, ওই মেয়েটার ইন্টারভিউ মানে ওই মেয়েটারও হচ্ছে পরীক্ষা নাও, এটা বলে। ওই মেয়েটাও প্রতিযোগী হিসেবে জয়েন করবে আমাকে বলে। আমি তখন বলতেছিলাম আরে না হবে না, এখানে মানে হয়ে গেছে, এখন আর আমরা নিব না, এখন অলরেডি পুরস্কৃত করা হবে। তো আমার বোনটা বলতেছে ভাইয়া যতগুলো মেয়ে না আসছে ওই মেয়েটা সবার চেয়ে সুন্দর। যখন বললো সবার চেয়ে সুন্দর তখন আমি চিন্তা করলাম যে আল্লাহ তাইলে তো একটু দেখতে হয়। তো আমি একটু মানে আমার বোনকে বললাম যে ঠিক আছে, আর আমি তো ওভাবে দেখতে পারবো না। তাই বললাম ঠিক আছে স্টেজে ওঠা, যারা প্রতিযোগী আছে মানে যারা বিচারক আছে আমি তাদের কাছে বললাম যে আপনি একটু ইন্টারভিউ করেন, আমরা হচ্ছে আরেকটা মেয়ে আছে ওই মেয়েটাকেও দেখেন। তো ওই মেয়েটা তখন স্টেজে উঠে, এখন উঠার পরে আমি তার দিকে তাকায় পুরো দৃশ্যহারা হয়ে যাই। মানে আমি আমার জীবনে অনেক সুন্দর মেয়ে দেখেছি, কিন্তু এই মেয়েটাকে দেখার পর আমার কাছে মনে হয় নির্ঘাত আমি আমার জীবনে শ্রেষ্ঠ কোনো সুন্দর মেয়ে দেখেছি। মানে একেবারে আগুনের ফুলকির মতো তার চেহারার মধ্যে এত মায়া, এত ভালোবাসা যে বলে বোঝানো যাবে না। তার দিকে তাকে আমি পুরো অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এত সুন্দর কেন লাগতেছে। স্টেজে লাইটিং করা ছিল, লাইটিংয়ের আলোগুলো মানে লাইটটা যখন তার মুখের ভিতরে ফোকাস মারতেছিল, মেয়েটা যেমন লম্বা ছিল তেমনই ফর্সা ছিল এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তার ফিটনেস এত সুন্দর ছিল। একটা ফিটিং লাল জামা পরছে, আমার কাছে মনে হয় যেন আসমান থেকে হুট করে একটা লাল পরি আমাদের স্টেজে নেমে আসছে। এত সুন্দর লাগতেছিল মেয়েটাকে, আমি কখনো বিশ্বাস করতে পারবো না। আমি তার দিকে তাকায় যখন অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। মানে মেয়েটা শুধুমাত্র লাইক 2 মিনিটের মতো স্টেজে হেঁটে আসছে, ওরকম আর কি, স্টেজ থেকে হেঁটে আসছে। পরে আমি বিচারকদের কাছে গিয়ে বলতেছি যে এই মেয়েটাকে প্রথম বানাবেন, মানে এই মেয়েটাকে ফার্স্ট বানাবেন। সবাই বলতেছে না আমরা তো আগে ফার্স্ট সিলেক্ট করে ফেলেছি, এটা তো সিলেক্ট হবে না। এই মেয়ে দেখতে সুন্দর ঠিক আছে, কিন্তু তো মানে হাঁটা বা মানে সুন্দরী প্রতিযোগিতার জন্য যেরকম স্মার্টনেস দরকার ওরকম স্মার্টনেস না আসলে। তখন আমি বলতেছিলাম যে আপনারা এই মেয়েটাকে ফার্স্ট বানাবেন, এটা হচ্ছে আমার কথা, যেহেতু আমার কথায় সব কিছু হচ্ছে, সুতরাং আমার কথা মেয়েটাকে ফার্স্ট বানানোর পরে তখন হচ্ছে পুরস্কৃত করা হয়, সবাইকে পুরস্কার দেওয়া হয়। আমি তখন চিন্তা করি আল্লাহ আমি কোনোভাবেই মেয়েটার সাথে যদি একটু কথা বলতে পারি। তো যখন অনুষ্ঠান শেষ হতে রাত প্রায় 9:30টার মতো বেজে যায়। তো মেয়েটা তার মায়ের সাথে আসে, তার মা, তার গ্রামের আরও কিছু মহিলারা আসে। আসলে মানে হয় না যে গ্রামের ভিতরে কোনো একটা অনুষ্ঠান হলে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ বিভিন্ন গ্রাম থেকে যাতায়াত করে, মানে বিভিন্ন গ্রাম থেকে গ্রামের মানুষগুলো আসে। তো যাই হোক, এভাবে আমি তখন বললাম যে ঠিক আছে আমি মেয়েটার সাথে একটু কথা বলার সুযোগ খুঁজি। তো আমি সুযোগ পাই, পাওয়ার পর আমি বলি যে শোনেন আপনার সাথে একটু কথা বলবো। তো বলে কি বলবেন? আমি বললাম যে মানে আপনার নামটা একটু আমার জানা দরকার ছিল। তো বলে আল্লাহ আমি স্টেজে উঠেছি, মানে মাইকে আমার নাম বলেছি, আপনি কি ভুলে গেছেন আমার নাম? আমি বললাম না ভুলি নাই,
আপনার মুখ থেকে একটু আপনার নামটা শুনতে যাচ্ছিলাম। তো বলে আমার নাম হীরা। আমি বললাম কি বললেন হীরা? আমি তো শুনেছিলাম যে উনি বলেছিল মুক্তা। তো বলে যে হীরা আর মুক্তার মাঝে কোনো পার্থক্য নেই, একই কথা। আমি বললাম, ও আচ্ছা, তো মুক্তা মানে আপনার মানে বাড়ি কথা জিজ্ঞেস করি। তো আমাকে একটা গ্রামের নাম বলে। তো কথা বলতে বলতে ওর মা তখন পিছন থেকে আসে, আশা বলতেছে মুক্তা চল চল, রাত হয়ে গেছে, আমরা বাড়ি যাই। তো আমি তখন বলতেছিলাম যে কাকি একটু দাঁড়ান না, কথা কি আপনার মায়ের লোকে? তো বলে কি কথা কইবা? আমি বললাম যে আপনার মায়ের আমি প্রথম বানাই দিছি, কথা বলবো না? তো বলে তুমি প্রথম বানাইছো মানে? আমি বললাম হ্যাঁ, আমি তো প্রথম বানাই দিছি। আপনার মেয়ে যে সবার লাস্টে আসছিল ওকে প্রথম হইতো, আমি ওই বিচারকদেরকে বইলা তারা প্রথম বানাই দিছি। পরে বলে ভালো করছো, আমার মেয়েটা অনেক কষ্ট করে সাজুগুজু করে আসছে, তুমি তারা প্রথম বানাই দিছো। তা আমি বলতেছি কাকি আপনাদের বাড়ি কোথায়? মানে তখন উনি আমাকে মানে গ্রামের মূল ঠিকানা এবং বাড়ির ঠিকানাটা বলে। আমি বলি তো আপনাদের বাড়িতে একটা দিন দাওয়াত দিতেন, যাইতাম, ঘুরে টুরে আসতাম। তো বলে আচ্ছা ঠিক আছে তুমি আইসো। তো আমাকে ওটা বলার পর উনি চলে যায়। তো ঠিক তারই 2 দিন পরে আমি চিন্তা করতেছিলাম যে দাওয়াত যেহেতু পাইছি, আমাকে লেট করা মানে দেরি করা যাবে না, আমাকে খুব দ্রুত ওখানে যেতে হবে, কারণ আমি যাওয়ার আগে যদি অন্য কেউ এন্ট্রি নিয়ে নেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এটা চিন্তা করে একদিন আমি কী করি, ওদের বাসায় যাই। ওদের বাসায় যাওয়ার পরে ওর মাকে ডাকি, ওর মাকে মানে মানে ওই মেয়েটাকে ডাকি, মুক্তা বলে ডাকি। ডাক দেওয়ার পরে অন্য একটা মেয়ে বেরিয়ে আসে, একটু মোটা করে, মানে একটু খাটো, একটু মোটা এবং মানে অনেকটা ব্ল্যাক, মানে কালো একটা মেয়ে। এটাকে দেখার পর আমি তখন বললাম যে মানে সালাম দিলাম, আসসালামু আলাইকুম আপু। তো বলে যে আপনি আমাকে আপু বলতেছেন কেন? আমি বললাম যে না না বললাম আর কি, কেন আপনাকে আপু বলাতে কি কোনো দোষ করে ফেললাম? বলে যে না, মেয়েদেরকে এভাবে হুট করে আপু বলতে নেই। কার কাছে আসছেন? আমি বললাম যে আমি মুক্তার কাছে আসছিলাম। বলে আপনি মুক্তার ক্লাসমেট? আমি বললাম, আমি একটু ভানায় বলি যে হ্যাঁ মুক্তার ক্লাসমেট। তো আচ্ছা ঠিক আছে ঘরে আসেন। আমাকে ডাক দিয়ে ঘরে নিয়ে যেত। ঘরে আমি সোফার মধ্যে বসার পরে মুক্তা আসে। মুক্তা এসে বলতেছে কী ব্যাপার, আপনি কেন আসছেন? আমি বল ওমা বাসার ভিতরে মেহমান আসলে কি এমন করে কথা বলে? কেন আপনি কি শোনেন নাই যে সেদিন আপনার মা আমাকে বলছিল যে আপনাদের বাসায় আসার জন্য? তো বলতেছে যে আমার মা বললে আপনি দৌড়ে চলে আসবেন ঢং ঢং করতে করতে। আমি বললাম দেখেন আপনার মা বলেছে বলেই কিন্তু আমি এসেছি, তা না হলে কিন্তু আমি আসতাম না, তাই না? বাসায় একটা মানুষকে ইনভাইট করে এনে এইভাবে অপমান করার কোনো যুক্তিকতা নাই। তো কথা বলতে বলতে একটা পর্যায়ে ওর মা চলে আসে। আমি বলি আন্টি দেখছেন আপনাদের বাসায় আমি আসছি, এখন আপনার মেয়ে কেমন করে কথা বলতেছে? তখন উনি বলতেছে না না বাবা, আমার মেয়েটা একটু এরকমই, এটা আমার ছোটো মেয়ে আর ওইটা হচ্ছে আমার বড় মেয়ে। আমি তখন জানতে পারি যে প্রথম যে মেয়েটাকে আমি দেখেছিলাম এটা ওনার বড় মেয়ে। নাম জিজ্ঞেস করলাম, তো ওনার বড় মেয়ের নাম হচ্ছে মণি আর ছোটো মেয়ের নাম হচ্ছে মুক্তা। আমি তখন একটু দুষ্টমি করে বলতেছিলাম যে কাকি মণি আর মুক্তা সবই তো আপনার নিজের ঘরে নিয়ে আসলেন, এটা কেমন হইলো? তখন উনি হাসতে হাসতে বলতেছে আল্লাহ দিছে বাবা, কি করব? আমি বললাম যে ওদের বাবা কোথায় থাকে? বলে আছে। আমি বললাম যে বাবা কি করে? তো উনি বলতেছিল যে ওনার বাবা নাকি মাঠে ঘাটে কাজ করে, ওরকম মানে হয় না যে তেমন কোনো মানুষ না, মাঠে ঘাটে কাজ করে। তা বললাম যে কাকি আমি যে আপনার বাড়িতে আসছি আপনার রাগ করেন নাই তো? বলে না বাবা, রাগ করবো কেন, তুমি আসছো, তুমি খাওয়া দাওয়া করে যাবা। আমি বললাম যে খাওয়া দাওয়া করাবেন? তাই তখন আসলে মানে দুপুরের একটু আগে ছিল। তো আমি বললাম যে ঠিক আছে দুপুর যেহেতু হয়ে গেছে তাহলে একবার আপনার বাসায় খাওয়া দাওয়া করেই যাই, যেহেতু চলে আসছে। তো বলে আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আমি মানে রান্নাবান্না করি। আমি অবাক হয়ে গেলাম যে আমি কিন্তু ওদের তেমন কোনো আত্মীয় না, তাদের কোনো কিছুই না, বাট ওরা আমার জন্য মুরগি জবাই করলো। মানে মুরগি জবাই করে এত ভালোভাবে রান্নাবান্না করলো এবং খুবই সুস্বাদু আমাকে খেতে দিল। আমি একেবারে পেট ভরে পেট ভোজন করেছি। খাওয়া দাওয়া শেষ করে আমি তখন বলতেছিলাম যে কাকি আমি চলে যাই, আপনার সাথে যেহেতু সম্পর্কটা হলো আমি কিন্তু মাঝে মাঝে ওরকম মুরগির মাংস দিয়ে ভাত খেতে চলে আসবো। তখন ওই মুক্তা বলতেছিল যে আপনি অনেক চালাক বুঝছেন, আমারে হচ্ছে 10 টাকার পুরস্কার দিয়ে আমাদের 200 টাকার হচ্ছে মুরগির মাংস খেয়ে গেলেন। আমি তখন বলতেছি ওরে আল্লাহ, ইমি আসলেই আগুন। যাই হোক কথাবার্তা শেষ করে আমি তখন হচ্ছে বাড়িতে চলে আসি। বাট এরপর থেকে বারবার মেয়েটার কথা আমার মনে পড়তেছে। আমি আমার চোখের সামনে থেকে মেয়েটাকে সরাইতে পারতেছি না। আমি যেন চোখটা বন্ধ করলে তার মায়াবী মুখখানে আমার চোখের সামনে বেশি ওঠে। না পড়তে পারি, না ঘুমাইতে পারি, না খেতে পারি, কেমন জানি একরকম দিশেহারা হয়ে গেছে। আমার কোনো কিছুই ভালো লাগে না। আমার কিছু বন্ধু বান্ধব থাকে, তাদের কাছে সবসময় বলি যে কীভাবে কী করা যায়। এটা আমি সুযোগ পেলে ওই মেয়ের গ্রামের দিকে চলে যাই। আমাদের সাইকেল আছে, সাইকেল দিয়ে যাই, কিন্তু কোনোভাবে মেয়েটাকে ঘর থেকে বেরোতে দেখি না। এভাবে দিনগুলো কাটতে থাকে। বাট মেয়ের প্রতি আমার দুর্বলতা বেড়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে তার প্রতি আমার দুর্বলতা ততই বাড়তেছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি তার সাথে এতদিন ধরে কথা বলেছি, তাদের পরিবারে গিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে এসেছি, কিন্তু মেয়েটা পড়াশোনা কোথায় করে এটা জিজ্ঞেস করি নাই। একদিন সময় করে ওদের বাড়ির পাশে একটা ছেলেকে পাই, আর ছেলেটা মোটামুটি আমাদের মতোই, মানে আমাদের মতো বলতে আমাদের সাথে চলাফেরা করে, বাট আমাদের বয়স অনেক ছোটো। তো ওরা জিজ্ঞেস করেছি এই বাড়িতে যে একটা মুক্তা নামের মেয়ে থাকে, মেয়েটা কোথায় পড়ে? তো আমাকে বলে ভাই তো মাদ্রাসায় পড়ে। কোন মাদ্রাসা? ওকে মাদ্রাসার ঠিকানা বলে যে অমুক মাদ্রাসায় পড়ে। তো তখন আমি একদিন কী করি, একেবারে সকালবেলায় মাদ্রাসার সামনে গিয়ে দাঁড়ায় থাকি। আমি সারাটা দিন দাঁড়ায় থাকি, মেয়েগুলো মাদ্রাসায় ঢুকে মাদ্রাসা থেকে বের হয়, কিন্তু আমি ওদের মাঝে মুক্তাকে দেখি না। না দেখার কারণ হচ্ছে ওখানে সবগুলো মেয়ে বোরকার মুখোশ পরে যায়, চোখ ছাড়া তাদের কিছুই দেখা যায় না। তাহলে আমি মুক্তাকে চিনব কেমন করে? আমি তখন চিন্তা করতেছি যে আল্লাহ, আমার কি এই মেয়ের সাথে আর কখনো দেখা হবে না? আমার মনের ভিতর তখন আনচান করতেছিল, আমার ইচ্ছা করতেছিল যদি একটা চোখের এক নজর তার দেখতে পারতাম আমার তখন খুব
ভালো লাগতো। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, মাস পেরিয়ে যাচ্ছে, তার সাথে আমার আর কোনো দেখা হয় না। আমি তার বাড়িতে যেতেও ভীষণ লজ্জা পাইতাছি। অদেখা অজানা একটা মানুষের বাড়িতে হঠাৎ করে গিয়ে উঠবো, আবার কি বলে ফেলে। আমি আবার আমার আত্মসম্মানটাকে অনেক বেশি ভয় পাই। দেখা গেল মানে অনেক অসম্মান করে একটা ছোটো করে কথা বলে ফেললো, ওই সম্মানটা বজায় রেখে আমি আর তাদের বাড়িতে যাই না। এভাবে কিছুদিন যাওয়ার পরে আমি তখন একদিন চিন্তা করতেছি যে এভাবে যদি চলতে থাকে তাহলে আমি আর কখনোই মুক্তাকে দেখতে পারবো না, বা মুক্তার সাথে আমার সম্পর্কটা হবেও না। আমি তখন একটা প্ল্যানিং করি, আমার যে চাচাতো বোনটা আছে, মানে যে আমাকে একবার বলেছিল যে ওই গ্রাম থেকে একটা মেয়ে আসছিল প্রতিযোগী হওয়ার জন্য, আমার ওই বোনটাকে আমি একদিন ডাকি। যার নাম হচ্ছে নেহা। নেহাকে বলেছি, নেহা তুই একটু কষ্ট করে বোন, এইভাবে মানে নেহাকে আমি বিস্তারিত সবগুলো ব্যাপার খুলে বলি। খুলে বলার পরে নেহা তখন বলতো, আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি গিয়ে কথা বলবো। তো আমি কী করি, নেহাকে নিয়ে যাই। নেহাকে নিয়ে যাওয়ার পরে আমি বলি, নেহা তুই যা। তো নেহা কিন্তু আবার ওই মেয়েটাকে চিনে, কারণ চিনে বলতে নেহার আরেকটা মামাতো বোন ওই মেয়ের মাদ্রাসায় পড়ে। ওই মেয়ের মাদ্রাসায় পড়ে, তো ওই মামাতো বোনের বান্ধবী হচ্ছে মুক্তা। তো যার জন্য নেহা কিন্তু মুক্তাকে ভালো করে চিনে। এরপর নেহা গিয়ে মুক্তাকে ঘর থেকে ডেকে নিয়ে আসে। তখন বিকালবেলা ছিল, ওদের বাড়ির পিছনে মোটামুটি মানে লাইক এটা ছিল ওদের বাড়ির পিছনে বিশাল মাঠের মতো ছিল। মানে এইটা আগে হচ্ছে একটা দিঘির মতো ছিল, তো দিঘি থাকার পরে এটা ভরাট করে ফেলছে, দিঘিটা ভরাট করছে। ভরাট করে ওখানে হচ্ছে বিভিন্ন রকমের গাছের চারা লাগাই দিয়েছে, এবং চারদিকটা অনেক সুন্দর লাইক একটা ছোটোখাটো পার্কের মতো বানাই ফেলছে। তো এরপরে আচ্ছা, আমাদের ইয়াটা কিন্তু পৌরসভার ভিতরে ছিল, মানে আমাদের এলাকাটা কিন্তু পৌরসভার ভিতরে ছিল, এটা পৌরসভার বাইরে ছিল না। তো যাই হোক, এরপরে যখন নেহা মুক্তাকে নিয়ে আসার পর মুক্তাকে আমাকে দেখে বাড়ি একেবারে চমকে উঠছে যে আপনি কী ব্যাপার, আপনি কি আমার পিছু ছাড়বেন না? আমি তখন আমার বোন নেহাকে বলতেছি, কিরে নেহা তুই কি আমার কথা বলে নিয়ে আসছিস? বলে না ভাই, আমি বলছি যে চলো তোমাদের ওদিকে একটু ঘুরতে যাই। তো আমি বললাম যে দেখেন, আমি কিন্তু একটা ব্যাপার আপনাকে মানে বারবার বলবো বলেও বলতে পারতেছি না। তো বলে কি বলবেন? আমি তখন হুট করে বলে ফেলেছি আমি আপনাকে ভালোবাসি। তখন মেয়েটা হুট করে চারপাশে দেখতেছে, মানে পিছনে সামনে উপরে দেখতেছে। আমি বলি যে কি দেখতেছেন? পরে বলে যে ক্যামেরাটা কোথায় লুকিয়ে রাখছেন? আমি বলি ক্যামেরা? ওমা ক্যামেরা কোথায়, মানে ক্যামেরা কেন? পরে বলছে না আপনি প্র্যাঙ্ক করতেছে না, ক্যামেরা কই? আমি বলি না আমি ফান প্র্যাঙ্ক এগুলো কেন করতে যাব? বলে আমি তো মানে আপনার জীবনে কি আপনি কখনো শুনেছিলেন যে কোনো মেয়েকে দেখা মাত্র হুট করে ভালোবাসি বলে ফেলতে? আমি বলি কিন্তু আমি তখন অন্তন্ত করতেছি। পরে বলতেছে, ওরে বুদ্ধ, আমি আপনার মতো মানুষের দুনিয়াতেও দেখি নাই। মানুষ কারো সম্বন্ধে জানে শুনে বুঝে তারপর তাকে ভালোবাসার প্রস্তাব করে, অথচ আপনি আমাকে চিনেন না জানেন না, হুট করে আমাকে ভালোবাসি বলে ফেললেন। আমি তখন তারে বলতেছিলাম যে আমি আসলে অনেক বেশি টেনশনে আছি, মানে খুব বেশি টেনশনে আছি, আমি বুঝতে পারতেছিলাম না যে কী করবো। পরে বলে টেনশনে কেন? আমি বললাম আমি অনেক দিন ধরে আপনাকে মানে দেখেছিলাম, বাট সেদিনকার পর থেকে আমি ভাবতেছিলাম যে হুট করে যদি অন্য কেউ আপনাকে ভালোবাসার কথা বলে ফেলে তাহলে তো আমি মরে যাবো। আমি সুযোগ পাইতেছিলাম না আপনাকে ভালোবাসার কথাটা বলার জন্য। আপনার মাদ্রাসার সামনে গিয়ে আমি দিনের পর দিন দাঁড়াইছিলাম, আপনাকে আমি দেখি নাই। তো আমাকে বলতেছে আপনি আমাকে দেখেন নাই? আমি কিন্তু আপনাকে ঠিকই দেখছি। আমি বলি সত্যি দেখেছেন? তাহলে কথা বলেন নাই কেন? বলে ওমা কথা কেন বলতে যাব, আমি দেখছি আপনার মাদ্রাসার সামনে দাঁড়াইছেন, আমি কি জানি যে আপনি আমার সাথে দেখা করতে আসছেন? এমনও তো হতে পারে যে আপনি অন্য কোনো মেয়ের সাথে দেখা করতে মাদ্রাসার সামনে আসছেন, এই জন্য আর আমি আপনার সাথে দেখা করি নাই। আমি বললাম আচ্ছা যা হবার তো হয়ে গেছে, এখন আমি আপনাকে ভালোবাসি বলেছি, আপনি এটা অ্যাকসেপ্ট করেন। পরে বলে এরকম হুট করে কেউ কোনোদিন কাউকে ভালোবাসি বলে নাই। আচ্ছা ঠিক আছে, আপনি বলেছেন, আমি একটু চিন্তা ভাবনা করে আমি হচ্ছে নেহার কাছে জানাই দিব। এটা বলার পরে মেয়েটা চলে যায়। বাট 2টা দিন কেটে যায়, মেয়েটা আমাকে আর মানে কোনো রকম রিপ্লাই করে না। আমার মাথায় তখন প্রচুর পরিমাণ টেনশন ঢুকে যায়, এত ভালোবাসা দিলাম, এত কিছু করলাম, বাট মেয়েটাকে না পেলে তুমি মরে যাবো। তো এইভাবে দিন যাইতে যেতে আরও 2-3 দিন পর আমি নেহাকে আবারও ওই মেয়েদের বাড়িতে পাঠাই। অ্যান্ড তখন থেকে নেহা ওই বাড়িতে যায়। বাড়ি থেকে ঘুরে টুরে এসে আমাকে বলতেছে, ভাইয়া তোমাকে একটা কথা বলি, তুমি মন খারাপ করো না, আসলে মানে কিছু তো করার নাই, তো এখন কি করবা? এখন আসলে আমি অনেক বুঝাইছিলাম, মেয়েটা রাজি হয় না। আমি তখন বললাম যে কী বলতেছিস, রাজি হয় না বোন? বলে যে মেয়েটা বলতেছে সে নাকি অন্য কারোর সাথে রিলেশন করে। আমার তখন মানে এত খারাপ লাগে, আমি তখন মানে একরকম কান্না করে ফেলে। আমি তখন বলি এটা তুই কী বলতেছিস? আমাকে বলে ভাই কিচ্ছু করার নাই, এখন কি করব তুমি বলো। আমি তখন বলতেছি, ও তখন এটা বলে চলে যাচ্ছে। আমি তখন একেবারে বসে বসে মন খারাপ করে লাইক আমার চোখে পানি চলে আসছে যে আমি এত ভালোবাসছি, আমার ভালোবাসাটা এভাবে হারায় যাবে, আমি চিন্তাও করতে পারি নাই। যখন বসে একরকম কান্না করতেছি তখন দূর থেকে নেহা তখন দৌড়ে এসে আমাকে পিছন থেকে ঝরায় ধরে বলতেছে, ভাইয়া দুষ্টামি করছি, মেয়ে কিন্তু রাজি হয়ে গেছে।
আমি তখন বলতেছি কি বলিস, রাজি হয়ে গেছে? বলে হ্যাঁ ভাইয়া রাজি হয়ে গেছে, আর শোনো আমি রাজি করাইছি। আমি তখন বললাম যে তুই যে একটু আগে বললি, বলে তোমার সাথে প্রাঙ্ক করলাম, মজা করলাম। আমি তখন বলি ওরে আমার দুষ্ট রে। যাই হোক, এরপর থেকে মেয়েটার সাথে আমার গভীর একটা প্রেমের সম্পর্ক হয়। প্রতিটা মুহূর্ত তার সাথে আমি রিলেশন করি, মানে প্রতিটা মুহূর্ত তার সাথে আমি কথা বলি, তাকে ছাড়া একটা মুহূর্ত আমি থাকতে পারি না। প্রতিদিন এক গুচ্ছ সাদা গোলাপ নিয়ে তার মাদ্রাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি। যদিও ও মাদ্রাসায় পড়ে, কিন্তু ও আমার সাথে দেখা করার জন্য মাঝে মাঝে এত সুন্দর ড্রেস পরে আসে, আমি আসলে বলে বুঝাইতে পারবো না। আমার কাছে মনে হয় আমার দেখা এই মুক্তাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। আমি আমার জীবনে কখনো এত সুন্দর মেয়ে দেখি নাই। মুক্তার চোখে মুখে এত মায়া, এত ভালোবাসা, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। মুক্তার দিকে তাকালেই নর্মালি কোনো ছেলে পাগল হয়ে যাবে। এত অপরূপ, এত মায়া ভরা তার চেহারাটা। আমার কাছে মনে হয় যে আমি সৃষ্টিকর্তাকে বলেছি, খোদা তোমার কাছে আমি কিছুই চাই না, এই এক জীবনে যদি মুক্তাকে পাই তবে আমার কাছে অন্য কিছু, আর মানে তোমার কাছে অন্য কিছু আমার খোদা চাওয়ার নাই। তুমি শুধু আমাকে মুক্তাকে করে দিও, আমি মুক্তাকে পাইলেই হয়। এইভাবে আমার সম্পর্কটা সামনের দিকে অগ্রসর হচ্ছিল। যেতে যেতে প্রায় 3 থেকে 4 মাসের মতো কেটে যায়। আমাদের দুজনের রিলেশনটা অনেক বেশি গভীর হয়ে যায়। আমি তার সাথে মাঝে মাঝে তাদের বাড়ির আশেপাশে দেখা পর্যন্ত করি। ও আমার সাথে দেখা করার জন্য বিভিন্ন জায়গায় আসে, অনেক জায়গাগুলোতে আমি তার সাথে দেখা করি। অ্যান্ড ও কিন্তু মানে আমাদের রিলেশনটা এমন হয়ে যায়, মানে খুবই গভীর হয়ে যায়। এত গভীরভাবে আমরা একজন আরেকজনের সাথে মিশে যাই, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। এভাবে দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। একদিন আমি তাকে বলতেছি, মুক্তা তুমি কি তোমার আমার ব্যাপারটা তোমার পরিবারের সাথে কাউকে বলেছিলা, তোমার পরিবারে কাউকে? আমাকে বলতেছে না, পরিবারে কাউকে কিভাবে বলবো, আর বললে কি তারা এটা মেনে নিবে? আমি বললাম যে না, মেনে নিবি কিনা সেটা তো জানি না, কিন্তু বলা তো দরকার যে তুমি আমাকে ভালোবাসো, তুমি তোমার পরিবারকে জানাবে না? তখন আমাকে বলতেছে তাহলে কি তুমি কি বলো, জানাবো? আমি বললাম যে মানে তুমি যদি বলো জানাবা তাহলে তুমি জানাতে পারো। আমাকে বলে যে জানালে যদি রাজি না হয়। আমি তখন বললাম এটাও কথা, যদি রাজি না হয় তাহলে কি করব? বলে তুমি টেনশন করো না, আরও কয়েকটা দিন যাক। কয়েকটা দিন যাওয়ার পর আমার একটা মামা আছে, আমার মামা বিদেশে থাকে। মামা যখন বাংলাদেশে আসবে, আসার পর তখন আমরা মানে মামার সাথে কথাবার্তা বলে আমার মামাটা আমার পক্ষে নেয়, মানে ওই মামাটা আমার পক্ষে। আমি মামাকে বুঝা রাজি করা, তারপরে মানে একটা ব্যবস্থা করা যাবে। আমি তখন বলতেছি প্লিজ লেট করো না, যেটা করার তাড়াতাড়ি করো। আমার খুব ভয় লাগতেছে, কারণ আমি খুব ভয় পাই এটা ভেবে যে তুমি অনেক সুন্দর, যে কোনো সময় তোমার বিয়ে হয়ে যেতে পারে। ও আমাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো, কী কথা বলো? আমি বললাম কেন, বিয়ে হতে পারে না? ও আমাকে বলে আমার একটা বড় বোন আছে, ভুলে যায় না, মণিয়াপুর বিয়ে হওয়া ছাড়া আমার বিয়ে হবে না। আমি তখন বলতেছি মানে আগে তোমার বড় বোনের বিয়ে হবে তারপর তোমার বিয়ে হবে? ও হ্যাঁ এটাই তো। তখন আমাকে হাসা বলতেছে রাজু সাহেবের মাথাটা আজকে পুরো নষ্ট হয়ে গেছে, কী ব্যাপার, মাথা এরকম আউলে যাওয়া কেন? আমি তখন বলতেছিলাম মানে বুঝতে পারতেছি না, মানে তোমার লাইফে আসার পর থেকে, তোমাকে জীবনে জড়ানোর পর থেকে জীবনগুলো কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে। আমাকে বলে ঠিক আছে আজকে চলে যায়, তাহলে পরে কথা হবে। তার সাথে আমার ফোনে মেসেঞ্জারে ওভাবে বা এরকম কথা হইতো। তো কথা বলতে বলতে একটা পর্যায়ে ওই দিন রাতের বেলায়, মানে ওই দিন রাতের বেলায় প্রায় 11:30 থেকে 12টার দিকে ও আমাকে কল দিয়ে বলতেছে যে রাজু আমাদের বাড়িতে আসবা, ওরকম করে বলে। আমি বলি কেন? বলে যে আমার আব্বা আম্মা, আমার নানি অসুস্থ, তো আমার আব্বা আম্মা আর হচ্ছে আমার মানে আমার হচ্ছে আমার বড় বোন, আমার আব্বা আম্মা ইভেন আমার বড় বোন, তারা সবাই হচ্ছে আমার ইয়েতে গেছে, আমার নানু বাড়িতে গেছে। আমার নানু খুব অসুস্থ, নানুকে দেখার জন্য। আমি তখন বললাম যে তোমার নানু বাড়ি কোথায়? বলে যে পার্শ্ববর্তী গ্রাম, মানে আমাদের গ্রামের পাশেরটাই। তাই বললাম যে কোনো সময় চলে আসতে পারে না? ও বলে চলে আসবে না, আর আসলেও প্রবলেম নাই, আমি তোমাকে পিছনে দরজা দিয়ে বের করে দিতে পারবো, তুমি আসো। আমি তখন বলি কোনো প্রবলেম হবে না তো? বলে না কোনো প্রবলেম হবে না, তুমি আসো। যাই হোক, ওর সাথে কথাবার্তা বলে তখন আমি ওর সাথে দেখা করার জন্য ওদের ওই ঘরের ভিতরে যাই। আমি তখন মানে শীতকাল ছিল, প্রচুর পরিমাণ ভয় পাচ্ছিলাম, মানে এত ভয় লাগতেছিল, মানে আমি আসলে বলে বুঝাতে পারবো না। ভয়ে আমার হাত পাগুলো থর করে কাঁপতেছিল। আমি মনে মনে বলতেছিলাম যে আল্লাহ তুমি আমাকে আজকে এই বিপদ থেকে বাঁচাও। তো আমি যখন যাচ্ছিলাম, যেহেতু গ্রামের বাড়ি ছিল, রাস্তার ভিতরে কুকুর শুয়েছিল, আমি তখন কী করি, কুকুরের মধ্যে গিয়ে উসটা খাই, মানে কুকুরকে লাথি মারার পরে কুকুর তখন ঘেউ করে উঠে। অ্যান্ড উঠার পরে পাশের বাড়ির কিছু মানুষ দৌড়ে উঠে যায় লাইট নিয়ে। তারা ভাবে যে চোর আসছে বলে তারা যখন লাইট নিয়ে বেরিয়ে যায়, তখন আমি দৌড়ে মানে মুক্তার ঘরের মানে একদম মুক্তার রুমের সামনে যাই। রুমে যাই, যখন দরজা ধাক্কা দিই তখন মুক্তার সাথে দরজা খুলে আমাকে ভিতরে ঢুকাই ফেলে। অ্যান্ড তখন মুক্তার জানালা খুলে দেখতেছে যে ওদের বাড়ির সব মানুষগুলো ঘুম থেকে উঠে গেছে, সবাই চোর খুঁজতেছে। তখন মুক্তা বলতেছে কাকা কি খোঁজেন? তো সবাই বলতেছে মনে হয় চোর আসছে রে, কুকুরটাকে এমনি ঘেউ করে আসছে। তখন মুক্তা বলতেছে কুকুর এটা সারা রাতে এমনি ঘেউ করে, কোনো চোট তো লাগে না। মুক্তা এইভাবে বলে সবাইকে একটু কনভিন্স করে
তখন যে যার মতো রুমে যায়। আমি তখন মুক্তাকে বলতেছি, মুক্তা তুমি যদি দরজা না খুলতা আজকে কী অবস্থা হইতো, তুমি কি একটা আবার ভেবে দেখছো? আমাকে বলে কী অবস্থা হইতো, মানুষ তোমাকে ধরে নিয়ে বাটান দিত। আমি বলি যে আমার বাটান দিলে কি তোমার কষ্ট লাগতো না? বলে লাগতো না কেন, অবশ্যই কষ্ট লাগতো, তুমি আমার ভালোবাসার মানুষ না, আমার ভুতু ভুতু বাচ্চাটা। তারপরে হচ্ছে আমাকে ও কম্বলেই না আমার গায়ে একদম মোড়াইয়া দেয়, মানে আমার গায়ে একদম কম্বল দিয়ে দেয়, খুব সুন্দর করে শোয়া দেয়, বলে যে তুমি ঘুমায় থাকো। আমি বলি বাহ, ঘুমাইলে তো কম্বল গায়ে দিয়ে ঘরেই ঘুমাইতে পারতাম, তোমার এখানে কেন আসছি? তো বলে কেন আসছো? আমি বলে আসছে কারণ আছে। তো যাই হোক, কথা বলতে বলতে একটা পর্যায়ে হচ্ছে মুক্তা তখন পিছনে, মানে ওদের পিছনে দরজা থাকে, ও আমাকে বলে যে তুমি মানে লাইট অন করো না, কারণ লাইট অন করলে মানে দেখা যায় কি আশেপাশের মানুষগুলো যাবে, তখন তারা দেখবে যে আমি জেগে আছি, হয়তো আমার ঘরে কেউ আসার জন্য চেষ্টা করবে। আর আমাদের বাড়িটা একটা ফ্রি বাড়ি, মানে ফ্রি মাইন্ড, যে যার ঘরে যে কোনো সময় চলে যায়। তো তুমি লাইট অন করো না, তাহলে সবাই বুঝবে যে আমি ঘুমাচ্ছি। আর এরকম হয়েছে ওদের বাড়িতে মাঝে মাঝে রাতের বেলায় ভূতের আসর বসে, মানে ভূতের আসর বলতে ওদের বাড়ির সব মানুষগুলো মিলে উঠানের ভিতরে তারা হচ্ছে জিন ভূতের গল্প করে। তো আমাকে বলে যে যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, সুতরাং তুমি লাইট অফ করে রাখো। তো আমি লাইট অফ করে মানে শুয়ে আছি, ও বাইরে গেছে ওয়াশরুমে, বলছে আমি ওয়াশরুম থেকে আসতেছে, কারণ গ্রামের ওয়াশরুম কিন্তু এগুলো বেসিক্যালি বাইরে হয়। তো যাই হোক, ওয়াশরুম থেকে ও 2 থেকে 3 মিনিট পরে আসছে। আসার পরে মানে আমার সাথে কথা বলতেছে, আমাকে এরকমভাবে জড়ায় ধরছে, মানে জড়ায় ধরছে বলতে আমার মাথা এরকম মানে মাথার এরকম চুলগুলা টাইনে দিতেছে। এরই মাঝে হঠাৎ করে কে জানি আয়সা দরজা খুব জোরে জোরে লাথি মারতেছে, মানে টিনের দরজা ছিল, জোরে জোরে লাথি মারতেছে। আমি তখন মানে প্রচণ্ড রকম ভয় পেয়ে যাই। আমি তখন বলছি আল্লাহ কে আসছে। আমি তখন দৌড়ে মানে ওদের খাটের নিচে ছিল, খাটের নিচে ঢুকে যাই। কিন্তু এরপরে মুক্তা গিয়ে দরজা খোলে। দরজা খোলার পরে আমি খাটের নিচে গিয়ে দেখতে পাই যে মেয়েটা দরজা খুলেছে এই মেয়েটা মুক্তা না, ওই মেয়েটা মুক্তার বোন মনি। আমি তখন মানে অবাক হয়েছে, কী ব্যাপার, মুক্তার বোন মনি এসে আমার মাথা হাতাইতেছে, তাহলে মুক্তা কোথায়? অ্যান্ড লোকগুলা ঘরে ঢুকে তখন মানে এখানে সেখানে খুঁজতে থাকে, খুঁজে খাটের নিচ থেকে আমাকে বের করে বলতেছে শালা তুই প্রেম করার জন্য আসছিস? তখন আমি বলি যে আমি তো মুক্তার কাছে আসছি। বলে মুক্তার কাছে মনির লগে প্রেম করো, মুক্তারে খুঁজছাস? এটা বলে আমার তারা ওখানে বাইদা ফেলে। আমি তখন বলতেছি যে আরে আমারে বাঁধতেছেন কেন, আমি অন্যায়টা কী করলাম? কোনো কথা বলেন, আমার বাইদা ফেলছে। বাইদা ফেলার পর আমি তখন ওদের আমাদের বাড়িতে রাইখে আমাকে ওইখানে বাইদা রাখছে, সকাল পর্যন্ত আমাকে বাইদা রাখছে। বাইন্দা রাখার পর আমার আব্বাকে, মানে আমার কাকাকে, তারপর হচ্ছে আমার মানে আমার সবাইকে খবর দেয়। তো আমার কাকা গিয়ে, যেহেতু আমার কাকা রাজনীতিবিদ ছিল, কাকা অনেক হুমকি দুমকি হামকা দামকা অনেক কিছুই করে, কিন্তু কোনো কিছু হয় না, কারণ এর আগে ওরা এলাকার চেয়ারম্যান মেম্বার সবাইকে জানায় রাখে এবং থানাতে পর্যন্ত ইনফর্ম করে রাখে। তো যেহেতু এটা একটা মানে নারীর কেস, সুতরাং আসলে আমার কাকা ওভাবে কোনো কিছুই করতে পারে না। আমার আব্বাকে ফোন করে বিদেশ জানানো হয় এই ঘটনা। আব্বা তখন আমার কাকাকে বলে যে তুই যেটা ভালো মনে করবি সেটাই কর, আমি তো বিদেশ আছি, আমি বিদেশে আর কী বা করতে পারবো। আমার কাকা তখন তাদের সাথে কথা বলে জিজ্ঞেস করে যে আপনাদের ডিমেন্ড কি? এখন ধরছেন ঠিক আছে, ছেলে মেয়ের সাথে প্রেম করে, এখন আপনাদের ডিমেন্ড কি? তখন তারা বলতেছে যে যেহেতু ধরা খাইছে, আর এটা যেহেতু এই গ্রামের পুরো মানে গ্রাম মহল্লাবাসী সবাই জেনে গেছে, এখন তো মেয়েটারও একটা ভবিষ্যৎ আছে, তাই না? এই মেয়েটাকে তো বিয়ে দিতে হবে। তো এখন একটা কাজ করেন, মানে আমরা পারিবারিকভাবে বিয়ে করে ফেলি। তখন আমার কাকা আমার কাছে আসে আমাকে বলতেছে রাজু, যা করার তা তো করছিস, মান সম্মানে তো 12টা বাজাইছিস, এখন এই মেয়ের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, এখন এই মেয়ের সাথে আমরা তোর বিয়ের কাজ কমপ্লিট করবো, তুই কি বলিস? আমি তখন বলতেছি কার সাথে বিয়ে দিবা? পরে যার সাথে ধরা খাইছিস। আমি বলি আমি তো ধরা খাইছি মনির সাথে। বলে হ্যাঁ মনির সাথে বিয়ে। আমি বলি না, আমি তো রিলেশন করি মুক্তার সাথে। আমার বলতেছে মানে? আমি বললাম হ্যাঁ আমি মুক্তার সাথে রিলেশন করি, মনির সাথে না। আমার তখন বলতেছে কি বলিস তুই এগুলো? আমি বলি কাকা আপনি বিশ্বাস করেন, আমি মুক্তার সাথে দেখা করার জন্য আসছিলাম এবং মুক্তা আমাকে দরজা খুলে ঘরে ঢুকাইছে, কিন্তু আমারে ঘরে ঢুকানোর পরে তখন মনি কোত্থেকে আসছে আমি বুঝতে পারি নাই। আর মুক্তা তখন বাইরে গেছিলো বাথরুমে যাওয়ার পর তখন মনি ঘরের ভিতরে ঢুকে গেছে। এটা ওদের একটা চালাকি। আমি তখন বলতেছিলাম যে মানে তখন কাকা বলতেছে তুই যে মনির সাথে প্রেম মানে মুক্তার সাথে প্রেম করছিস, তোর কোনো ডকুমেন্ট আছে? আমি বললাম হ্যাঁ আমি মুক্তার সাথে প্রেম করছি, আমার কাছে প্রমাণ আছে, আমি তোমাকে প্রমাণ দেখাইতে পারবো। আমি যে ওর সাথে কথা বলছি ইমুতে, তারপরে মেসেঞ্জারে ওরকম করে কথা হয়েছে, তখন আমি আমার মেসেঞ্জারে মেসেজগুলো তাকে দেখাই। আমার কাকা তখন মেসেজগুলো উপরের দিকে স্কোর করে দেখতে পাই যে মেসেজের কোথাও নাম লেখা নাই, ভয়েস রেকর্ড আছে, মানে ভয়েস আছে। তখন আমার কাকা সবারই শোনায় যে দেখেন এটা কিন্তু মুক্তার ভয়েস, এটা মনির ভয়েস না, আমার ভাতিজিকে ফাঁসে দেওয়া হয়েছে। তখন সবাই কণ্ঠ শুনে বলতেছে যে মুক্তা মনির কণ্ঠ একেবারে সেম, বলতেছে এটা কি মুক্তার কণ্ঠ না মনির কণ্ঠ, বোঝার কোনো উপায় নেই। তবে কণ্ঠ শুনে সবাই, ওদের বাড়ি সবাই বলতেছে কণ্ঠ শুনে মনে হচ্ছে যেন এটা মনির কণ্ঠ, মুক্তার কণ্ঠ না। তখন মুক্তাকে যখন জিজ্ঞেস করে, মুক্তা বলে যে না আমি ওনাকে ওভাবে চিনিও না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি জানি যে আমার বোনের সাথে উনি রিলেশন করে, এটা মুক্তা বলে। আমি তখন বলতেছিলাম যে মুক্তা এগুলো তুমি কি বলতেছো, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার সাথে আমার রিলেশন, আমি তোমার সাথে দেখা করতে আসছি, আমি তোমাকে ভালোবাসি। পরে বলতেছে ছি আপনি এগুলো কি বলতেছেন,
আপনি তো আমার বোনের সাথে প্রেম করেন, আপনি তো মনি আপার সাথে প্রেম করেন, আমার কথা বলতেছেন কেন? আমি তখন খুব ক্লিয়ার বুঝে যায় যে এটা ওদের একটা পারিবারিক চালাকি ছিল। ওরা মানে মনিকে বিয়ে দেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করছে এবং আমার কাছে মনিকে ফাঁসাই দিছে। কারণ মনির সমস্যা ছিল, মনি অনেক মোটা ছিল, কালো ছিল, আর এছাড়া মনির চোখগুলো টেরা ছিল, মানে খুবই বিশ্রী চেহারা একটা মেয়ে ছিল। আমি তখন বলতেছি যে দেখেন এই কাজটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না, আমি সবাইকে বলি কিন্তু কেউ আমার কোনো কথাই শোনে না। দেখতে দেখতে বিকাল ঘড়িয়ে আসে, আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে এলাকার সব মানুষগুলো চলে আসে। তখন আমার কাকা বলতেছে আমি যে একজন রাজনীতিবিদ, আমার মান সম্মান আর কিছুই থাকলো না, আমার ফাঁসি দিয়ে মরা লাগবে, তোর জন্য আমার আর বেঁচে থাকা হবে না। আমাকে বলতেছে যে যত যাই হোক এখন তুই বিয়ে করে ফেল, বিয়ে করে ফেললে ঝামেলা দূর হয়ে যাবে। আমি আমার কাকাকে বলি ভালোবাসছিলাম কাকা মুক্তাকে, মনিরে কেমনি বিয়ে করি? আমার কাকা বলে তোর মনিরে বিয়ে করা লাগবে। তখন তারা জোর করে পারিবারিকভাবে মনির সাথে আমাকে বিয়ে পড়াই দেয়। বিয়ের কাজটা যখন কমপ্লিট হয় তখন আমি মনিকে নিয়ে বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমার তখন বুকের ভিতরে প্রচুর পরিমাণ কষ্ট। আমি ভালোবাসলাম মুক্তাকে, কিন্তু মনি কেন আমার ঘরে? বাসর ঘরে আমি মনিকে জিজ্ঞেস করি, মনি তুমি আর কেউ না জানুক, তুমি তো জানো যে আমার সাথে কি হয়ে গেছে। মানে আমি তখন তুমি করে সমাধান করি। পরে বলতেছে যে আমি কিছুই জানি না, আমার যা করছে আমার মা করছে। আমি বলি তোমার মা এই কাজটা কীভাবে করলো? তোমার মা একটাবার চিন্তা করলো না যে আমি মুক্তাকে ভালোবাসি? পরে বলতেছে আমি তোমাকে অনেক ভালো রাখবো। আমাকে বলতেছে আমি তোমাকে অনেক ভালো রাখবো। আমি বলি তুমি কেমন কথা বলতেছো, তুমি আমাকে ভালোবাসবা? আমি মন প্রাণ উজাড় করে মুক্তাকে ভালোবাসছি, আমি কিভাবে তোমার সাথে আমার সংসার জীবন কাটাবো? আমাকে বলে কোনো প্রবলেম নাই, তুমি দেখো একটা সময় ঠিক হয়ে যাবে। আমি তখন তাকে বলি যে খবরদার, আজকে বলে দিচ্ছি আর তৃতীয়বার বলবো না, আমার সাথে সংসার করবা কিন্তু কখনো আমার গায়ে হাত দিতে পারবা না। এটা বলে আমি তখন বাসরঘর থেকে পিছনের দরজা দিয়ে বেরিয়ে আমার বন্ধুদের সাথে সারা আড্ডা মারি। ফজরের একটু আগে আমি ঘরে আসি। ঘরে আসার পরে সকালবেলা তো আমার মা, তারপরে মানে আমার কাকা, এরপর আমার দাদা দাদি, মোটামুটি সবাই অনেক খুশি। মানে মনিকে পেয়ে তারা প্রচুর পরিমাণ খুশি, তারা মনির সাথে প্রচুর পরিমাণ প্রেম ভালোবাসা। আর আমার কাকা কাকি বলতেছে, মানে আমার দাদা দাদি বলতেছে মনি মেয়েটা নাকি অনেক ভালো। তারা বলে যে মেয়েটা অনেক ভালো, অনেক নম্র, ভদ্র, সুন্দর, মানে একেবারে সুঠামদেহের অধিকারী। মেয়েটার দিকে তাকালে নর্মালি কোনো মানুষ তার প্রেমে পড়ে যাবে। আমার দাদা দাদি এভাবে বলে। আমি তখন বলি যে তোমরা কি পাগল হয়ে গেছো? কালা মোটা ট্যাগরা একটা মাইয়া, ওই মাইয়া কীভাবে এত সুন্দর হইলো? মানে আমি যতই কথা বলি তারা আমার কোনো কথাই শোনে না। তারা মনির সাথে খুব ভালোভাবে মিশে গেছে এবং মনিও খুব কৌশলগতভাবে আমার মা, আমার কাকা এবং হচ্ছে আমার দাদা দাদি সবার মন জয় করে নিছে। এইভাবে দিনগুলো সামনের দিকে অতিবাহিত হইতেছিল। কিন্তু আমার বুকের ভিতরে মুক্তার জন্য যে কষ্ট, আমি তিল তিল করে মুক্তার জন্য যে ভালোবাসার পাহাড়টা আমার বুকের ভিতর বানিয়েছি, সেই পাহাড়টা ক্ষয়ে ক্ষয়ে পড়তেছে। আর দিনরাত আমার বারবার শুধু মুক্তার কথাই মনে পড়তেছে। মুক্তাকে ছাড়া আমি যেন থাকতে পারতেছি না। এভাবে প্রায় আরও 5 মাসের মতো কেটে যায়। কিন্তু এই 5 মাসের মাঝে মানে হচ্ছে মনির বাবা মা আমাদের বাড়িতে আসে, কিন্তু একটা বারের জন্য মুক্তা আমাদের বাড়িতে আসে না। আমি শুধু মুক্তাকে দেখার জন্য মানে অপেক্ষা করি। এবং এমনও হয় যে আমি যদি মুক্তা মানে ওইখানে যাই, মানে আমার শ্বশুরবাড়িতে যাই, এরই মাঝে আমি বেশ কয়েকবার আমার শ্বশুরবাড়িতেও গেছিলাম, কিন্তু আমি মুক্তার সাথে কথা বলতে পারি না। মানে মুক্তাকে দেখলে, আমাকে দেখলে মুক্তা ধরে চলে যায়, মানে আমার সামনে আসে না। মানে আমি বুঝতে পারি যে মানে আমি যতই চেষ্টা করি ওর সাথে কথা বলার জন্য, ও আমার সাথে কথা বলে না। আমাকে দেখলে ও তখন চলে যায়, মানে দূরে চলে যায়। তখন আমার মানে প্রচুর পরিমাণ কষ্ট লাগে। আর আমাদের বাড়িতে ওর বাবা মা আসে, কিন্তু মুক্তা আসে না। তো এভাবে দিনগুলো যেতে যেতে ওদের এলাকাতেই একটা ছেলে আছে, যার নাম হচ্ছে বাবু। মানে বাবু একটা ছেলে আছে ওদের এলাকাতে, বলতে ওদের পাশাপাশি বাড়ি। তো বাবু ছেলেটা ইতালিতে থাকতো, মানে ইতালি প্রবাসী। তো ইতালি থেকে বাংলাদেশে আসতে এখন এই ছেলের সাথে নাকি মুক্তার বিয়ে হবে। এইটা হচ্ছে আমার শাশুড়ি, মানে আমার শাশুড়ি আমাকে বলে। আমি তখন আমার শাশুড়িকে বলতেছি যে ছেলে কেমন? আমার শাশুড়ি বলে যে হ্যাঁ ছেলে তো ভালো, ছেলে হচ্ছে আগে ইতালিতে থাকতো, এখন ছুটিতে আসছে, বিয়ের পরে মুক্তাকে আবার ইতালিতে নিয়ে যাবে। তখন আমি বলি যে ওরে বাবা। পরে আমি ছেলেটার সাথে কথা বলি, বাবুর সাথে কথা বলি। বাবুরে বলি যে বাবু রিলেশন কতদিনের? বাবু আমার বলে যে রিলেশন 6 বৎসরের। আমি বলি 6 বৎসর? ও বলে হ্যাঁ, এই মেয়ে যখন ক্লাস 7-এ পড়ে তখন থেকে আমি তার সাথে প্রেম করি। আমি বলি কি বলেন, মেয়ে 7-এ পড়ে তখন থেকে আপনি তার সাথে প্রেম করেন? পরে বলে হ্যাঁ, ও যখন 7-এ পড়ে তখন থেকে ওকে আমি পছন্দ করি। আমি তখন বলতেছি মানে 7 থেকে আপনার রিলেশন, অথচ আর মানে আমি তখন মানে আমি নিজেরটা হিসাবটা মিলাইতে পারতেছিলাম না। এইটা ভাইবা যে ওর সাথে আমার রিলেশন, মানে মুক্তার সাথে আমার রিলেশনটা ছিল এরকম যে লাইক আরও 1 বছর আগে, অথচ আরও
6 বছর আগেই হচ্ছে বাবুর সাথে তার সম্পর্ক। তখন আমি বাবু ভাইকে জিজ্ঞেস করেছি আপনার সাথে প্রেম কীভাবে হইতো, তখন উনি বলে যে মোবাইলে। আমি যে মোবাইলে প্রেম হইতো কীভাবে, কথা বলতেন? পরে বলে যে ওদের নাম্বারে কল দিতাম, ওর মা আমার সাথে কথা বলাই দিত। মানে সম্পূর্ণ কাহিনীটা ওর মা করতো, মানে মুক্তার মা মানে পুরো কাহিনীটা করতো। মুক্তার মা মুক্তার সাথে হচ্ছে বাবুর প্রেম করাইতো এবং মুক্তার মা সেম বাবু মানে আমার সাথে হচ্ছে মুক্তার রিলেশন করাইতো। ইন দ্য মিন টাইম হচ্ছে মনিকে ভিতরে ঢুকে দিয়ে আমার উপরে মনিকে গছাই দিল, এখন মুক্তাকে হচ্ছে গছাই দিবে বাবুর উপরে। কিন্তু ওনার ওই চালাকি তো আর হবে না। আমি তখন মনে মনে চিন্তা করতেছি আমি এটা কখনোই হতে দিব না, আমি এটার ভিতরে একটা কঠিন গিরিঙ্গি চালবো। আমি তখন চিন্তা করতেছি যে আমার বুকে আগুন জ্বালাইয়া তুমি অন্য কারো সংসার করবা, এটা আমি কোনোদিনও হতে দিব না। আমি তখন শুধুমাত্র সুযোগ খুঁজতে থাকি যে কোন সুযোগে তার 12টা বাঁচানো যায়। এরকম করে দিন যাচ্ছে, রাত যাচ্ছে, আমি জাস্ট অপেক্ষা করতে থাকি যে কেমনি তারে ধরা যায়। তো এভাবে যেতে যেতে প্রায় একটা সময় তাদের মানে মোটামুটি বিয়ের কথাবার্তা ফাইনালের পথে, মানে হচ্ছে বাবুর বাবা মা আসে, আয়শা মুক্তার বাবা মায়ের সাথে কথা বলে তারা বিয়ের দিনটিও প্রায় ঠিক করে ফেলবে। তো এভাবে আরও কয়েকদিন যাওয়ার পরে একদিন আমি চিন্তা করতেছিলাম যে আমার এটা না একটা মানে এইটার একটা ব্যবস্থা আমাকে করতে হবে। আমার একদিন মনের ভিতরে প্রচুর পরিমাণ রাগ লাগে, মানে এত পরিমাণ রাগ লাগে যে আমি আজকে মুক্তার সাথে একটা খারাপ কিছু করেই ফেলবো। এটা আমি একেবারে মনে প্রাণে শপথ করে ফেলি। আর এরই মাঝে কিন্তু আমার মানে আমার বউ যে মনির সাথে কিন্তু আমার এই পর্যন্ত কিছুই হয় নাই। মানে আমি মনিকে বিয়ে করছি, আজ পর্যন্ত কিন্তু কখনো মনির গায়ে হাত দিই নাই। আর মনি কিন্তু এই ব্যাপারটা তার বাবা মায়ের কাছে বলেও না, মানে তার বাবা মা এবং কারো কাছে সে বলে না। মানে মনি মেয়েটা যেমনই হোক একটু মানে অতটা খারাপ ছিল না, ও যেটা করেছে ওটা ওর পরিবারের চাপে পড়ে করেছে, কিন্তু তার আসলে এটা ইচ্ছা ছিল না। এবং সবশেষ সে আমার কাছে ক্ষমা হচ্ছে, আমাকে বলেছে যে তোমার সাথে এই কাজটা করা আমার ঠিক হয় নাই, জোর করে তোমার কাছে বিয়ে বসে আমি তোমার জীবনটাও নষ্ট করে দিলাম, আমি আমার জীবনটাও নষ্ট করলাম। ওভাবে ও কিন্তু আমার কাছে ওর দোষগুলো স্বীকার করে। তো যাই হোক, দোষ স্বীকার করে তো আর কোনো লাভ নাই, দেশ সমাজ আর জাতির কাছে তো আমার বউ হয়ে গেছে, এখন চাইলেও তো আর ওকে ফিরিয়ে দেওয়া যাবে না বা কিছু করা যাবে না। তখন যাই হোক আমি এরপরের দিন হচ্ছে মনিদের বাড়িতে যাই। যাওয়ার পরে মনির বাবা মায়ের সাথে কথাবার্তা বলার পরে ওর বাবা তখন হচ্ছে মাঠে কাজ করতে গেছে আর ওর মা তখন পুকুর পাড়ে পানি আনতে গেছে। এই সময় আমি দেখতে পাই যে মুক্তা ঘরের ভিতরে আছে। মুক্তা যখন ঘরের ভিতরে আসে আমি যাওয়ার সময় হাতে করে প্লাস্টিক নিয়ে যাই। আমি কী করে মুক্তার ঘরের দরজাটা নক করি, মুক্তা দরজা খোলার পর আমি তখন ঘরের ভিতরে ঢুকে দরজা লাগাই দিই। মুক্তা তখন বলতেছে দুলাভাই এগুলো কী করতেছেন? আমি বললাম দুলাভাই, আরে হারামজাদি কে বলছে আমি তোর দুলাভাই? আমি না তোর হাই ছিলাম, তোর জামাই ছিলাম, আমার ফোন দিয়ে ঘরে আনছিলি। পরে বলতেছে আপনি এগুলো কী বলতেছেন? আমি কিন্তু চিৎকার করি। আমি বলি চিৎকার তোরে করাইতেছে। আমি সাথে সাথে কস্টিপ তার মুখের মধ্যে পেঁচিয়ে দিই। কস্টিপটা পেঁচে আমি তারে ওইখানে বাইদে আমি আমার মোবাইলের ভিডিওটা অন করে ভিডিওটা রাখি আমি তখন তারে ওই ঘরের ভিতরে তাকে দর্শন করি আর তাকে একবার না 2বার আমি পালাক্রমে দর্শন করি এবং সেটা আমি মোবাইলে ভিডিও রেকর্ড করি। সব কিছু কমপ্লিট করার পরে এরই মাঝে কিন্তু মুক্তার মা কিন্তু ঘরে আসছিল। মুক্তার মা যখন ঘরে আসলাম তখন মুক্তাকে এমনভাবে ধরে রাখছে, মুক্তার মা ঘরে পানি রেখে উনি আবার চলে গেছে। উনি আবার মানে মুক্তার ঘরের দিকে আসে নাই, উনি ভাবছে আমি হয়তো বাজারের দিকে গেছিলাম। এরপরে আমি দর্শন করে তারপরে এটা আমি ভিডিও রেকর্ড করে আমি তোকে ছেড়ে দিয়ে বলতেছি তুই আমার যেভাবে তুই আমার ফাঁসাইছিস তোরে আমি এর চেয়েও বড়োভাবে ফাঁসাবো, হারামজাদি তুই আমার চিনতে পারস নাই। এরপরের দিনে আমি তখন বাবুর সাথে দেখা করি। বাবুরে বলে বাবু আমি তো মাল খাইয়ে দিছি, এখন তুমি কি সেকেন্ড মাল খাইবা? তখন বাবু আমার বলতেছে ভাই এগুলো কী কন? আমি বলি বুঝো নাই। পরে আমি আমার মোবাইলে ভিডিওটা তারা দেখাই, আমি বলি যে দেখো এই মেয়ের সাথে আমার প্রেম ছিল বুঝছো, আমার এমনি ফাঁসাইছে। আমি তখন বাবুর কাছে সব কিছু খুলে বলি যে তোমার সাথে প্রেম হওয়ার পরে আমার সাথে প্রেম করছে কইরা বড় ছোট বোন আমার সাথে প্রেম করে পরে বড় বোনটা আমার উপরে ফাঁসাই দিছে। অ্যান্ড আমি তখন জোর করে ধরে মেয়েরে দর্শন করছি, দেওয়া ভিডিও। অ্যান্ড তুমি যদি এই মেয়েরে বিয়ে করো তাহলে আমি এটা ইন্টারনেটে ছেড়ে দেবো। অ্যান্ড এইখানে পরে বাবু বলতেছে, আমি বললাম যে হ্যাঁ সবাই জানবে যে তোমার বউরে আমি দর্শন করছি অ্যান্ড তুমি ওইরকম বউ বিয়ে করছো, ইন্টারনেটে দিয়ে দেবো। তখন বাবু আমার বলতেছে ভাই এই কাজটা করেন না। আমি বললাম না এই কাজটা মানে কি, আমি এটা করবো। বাবু বলতেছে ভাই 6 বছর ধরে মেয়েটাকে ভালোবাসি। আমি বলছি না ময়ূরা যাও। আমি বলি আরে ভাই তুমি ওরা কি ভালোবাসো, আমি ওরে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসছি। ওরে ভালোবাসি আমি আমার জীবনটা পর্যন্ত দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু ওর পরিবার আমার সাথে যে কাহিনীটা করছে আমি এটা কোনোদিনও ক্ষমা করবো না। বাবু আমারে বলতেছে ভাই আপনি আমার ধর্মের ভাই লাগেন, এই কাজটা করেন না। আমি তখন বাবুরে বলে বাবু আমি আমার বাবা মায়ের কসম করে বলতেছি যদি তুমি ওই মেয়ের বিয়ে করো আমি এটা ইন্টারনেটে ছেড়ে দেবো। এটা বলার পর আমি চলে আসি। আমি বাড়িতে চলে আসি, আসার পরে তখন মুক্তা তখন ব্যাপারগুলো আমার ওনার শ্বশুর শাশুড়িকে বলার পর আমার শাশুড়ি তখন আমাদের বাড়িতে আসার পর আমাকে মানে এরপরের দিন এসে আমাকে বলতেছে যে আমাকে একদম অকথ্য ভাষায় গালাগালি করে, মানে সুরে বাচ্চা আর গালাগালি করে, প্রচুর গালাগালি। আমি বলি গালাগালি কেন করতেছেন? পরে বলতেছে গালাগালি করবো না, তুই আমার মেয়ের ঘরের ভিতরে রেখে এরকম করছিস। আমি বলি করছি তো আপনি থানায় যান।
উনি বলে থানায় যাবো কেন, বেয়াদ্দপের বাচ্চা, ওরকম উনার সাথে খুব খারাপ ভাষায় কথা বলে। যখন খুব খারাপ ভাষায় কথা বলে তখন আমারও খুব রাগ লাগে। রাগ লাগার পর আমি তখন বলতেছি, আপনি আমার বাড়িতে এসে কুত্তার মতো ঘেউ ঘেউ করতেছেন কেন? আমার বলে, কি বললি আমি কুত্তা? আমি বলে, হ্যাঁ তুই কুত্তা, তুই একটা বড় কুত্তা। এটা বলার পরে আমি তখন আমাদের এখানে একটা একটা ছোট বাঁশের মতো থাকে, ওইটা নিয়ে তারা মারার জন্য যাই। যখন মারার জন্য যায় তখন আমার মা আমাকে এসে ধরে, মা এসে আমাকে দৌড়িয়ে ধরে, আমার কাকাও আমাকে দৌড়িয়ে ধরে, আমার দাদা দিদি। আমি বলি, তোরা আমি একদম পিঠে এখানে লাশ বানাই ফেলবো, একদম লোঞ্জা বানাই ফেলবো, মানুষ চিনস না, মানুষ চিনতে পারো না, নাটক চোদাও, মানে প্রচুর পরিমাণ গালাগালি করি। অ্যান্ড গালাগালি করে একটা পর্যায়ে তখন উনি ওইখান থেকে চলে যায়। অ্যান্ড চলে যাওয়ার পরে ওই দিন কেটে যায়। অ্যান্ড এরপরের দিন ইন দ্য মিন টাইম হচ্ছে আবার ওনার জামাই আসে, মানে ওর শ্বশুর আসে। শ্বশুর এসে আমার বলতেছে যে আমার সাথে সুন্দরভাবে কথা বলে, ঘরের ভিতরে কথা বলার একটা পর্যায়ে আমার শ্বশুর ঠাস করে উঠে আমার মারা শুরু করছে। মানে আমার রুমের ভিতরে ঢুকে একদম থাপড়াইতেছে, আমার প্রচুর থাপড়াইতেছে। যখন থাপড়াইতেছে আমি বলি, বুইরা তুই আমার থাপড়াইতে আসস? আমি তখন ওনারা খাটের মধ্যে শোয়াইয়া আমি তখন ওই ইচ্ছা মতো ঘুষে, এমন ঘুষে যে ওনার মানে নাক ফেটে নাক দেওয়া রক্ত পর্যন্ত বেরিয়ে যায়। তখন ওরা বলতেছে যে তোরে আমি উচিত শিক্ষা দেবো। এটা বলো ওর বাপে থানায় যায়, থানায় গিয়ে আমার নামে মামলা করে দেয়। আমার নামে মামলা করে দেয়। যখন মামলা করে দেয় আমি বলি, হ্যাঁ ঠিক আছে, মামলা করতেছেন আপনি, মামলা করেন, কোনো সমস্যা নাই, মামলা করবেন তো মামলা করেন। তো এটা নিয়ে তখন পারিবারিকভাবে প্রচুর পরিমাণ ঝগড়া হয়, মানে একদম প্রচুর পরিমাণ ঝগড়া হয়। এভাবে ঝগড়া চলতে থাকে। তখন আমি ওর আব্বা আম্মাকে বলি, ওর আব্বা আমাকে বলে যে তুই চাইতাছোস কি? আমাকে বলে। আমি বলি, আমি চাইতাছি, আমি মনিরে বিয়ে করছি, আপত্তি নাই, আমি মুক্তারও বিয়ে করুম, আমি দুই বোনেরই বিয়ে করুম, আমি দুই বোনের সুখে রাখবো, দুই বোনের ভালো রাখবো, আপনার আমার মুক্তার আমার কাছে বিয়ে দেন। তখন বলতেছে এটা কোনোদিনও সম্ভব না, আমরা মুক্তার তোর কাছে বিয়ে দিতে পারবো না, কারণ তোরা এক ঘরে আমার দুই মেয়ে থাকবে, এটা কেমন কথা? আমি বলি, হ্যাঁ থাকবে, সমস্যা কি? ওরা আমার ঘরে আমার মতো করে থাকবে, আমি ওদের দুজনকে রাখবো, আমার তো কোনো প্রবলেম নাই, তাই না? আমি যদি খাওয়াইতে পারি আমি 5টা বিয়ে করবো, আপত্তি কোথায়? তখন আমার শাশুড়ি বলতেছে, আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, বাবা রে যা হবার তা হয়ে গেছে, আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি, তুই আমাদেরকে মাফ করে দে, তুই আমাদের সাথে এরকম করিস না। আমি বলি, না মাফ কি, আপনাদেরকে মাফ কি? এটা বলে আমি ওখান থেকে চলে আসি। আসার পরে তখন আমি কী করি, আমার বউয়ের উপরে মানে মনির উপরে টর্চার করতে থাকি। মানে মনির উপর আমি প্রচুর পরিমাণ টর্চার করি, মনির গায়ে হাত তুলি। আমার কথা হচ্ছে যা করার তো মনিই করছে, তাই না? আমি ওর উপর প্রতিশোধ নিব, আমি ওর গায়ে হাত তুলি। মানে ও কেন, আমার কথা হচ্ছে ও কেন বিয়ে বসলো? ও তো বিয়ে না বসলেও পারতো। অ্যান্ড ও তো ওর পরিবারের মানুষগুলোর মতোই একজন, ওর পরিবারের মানুষগুলো আমার সাথে ক্রিমিনালি করছে, ওর নিজেও তো আমার সাথে ক্রিমিনালি করছে। আমি তখন ওকে মানে প্রচুর পরিমাণ মারি। অ্যান্ড মারি, ওর সাথে খাওয়া দাওয়া করি না, ঘুমাই না। অ্যান্ড আমি আমার মাকে বলি যে মা ওর খাবার প্লেটটা দিলে, আমি তখন ওর খাবার প্লেটে এরকম হয় যে মাঝে মাঝে বালি ঢেলে দিই, এটা ঢেলে দিই, ওইটা ঢেলে দিই, মানে 2-3 দিন আমি ওরা না খাওয়া রাখি। আমার কথা হচ্ছে তুই মানে অত্যাচার অবিচার সহ্য করে তুই তোর বাড়িতে চলে যা, তুই তোর বাপের বাড়িতে চলে যা। আমি চাই যে মুক্তা মানে মনি কোনোভাবে তার বাড়িতে চলে যাক, আমি শুধু চাই মনি চলে যাক। তো মনিকে বিদায় করার জন্য আমি তখন পাগল হয়ে উঠি। কিন্তু মনি মানে আমার মানে এমন হয় যে মনি আর মানে মারি কাটি যতই কিছু করে ও আর ওর বাড়িতে যায় না, ওর বাড়িতে যায় না, আমার বাড়িতেই থাকতেছে। আমি তখন বলি, কী ব্যাপার, এত মারে এত অত্যাচার করে তারপর মেয়েটা যায় না? তো এইভাবে আরও 2-3 দিন কাটে। 2-3 দিন কাটার পরে একদিন রাতের বেলা হচ্ছে আমি ঘুমাইয়ে থাকি। তো ঘুমাইয়ে থাকার পরে আমার মা হঠাৎ করে খুব জোরে জোরে চিল্লাইতে আসে, মানে অনেক জোরে জোরে চিল্লাইতে আসে। যখন চিল্লাইতে আসে আমি মানে বুঝতে পারতেছি না মা কেন চিল্লাইতেছে। আমি তখন দৌড়ে ঘুম থেকে উঠে আমি দৌড়ে যাই, মা কী হয়েছে, চিল্লাইতেছ কেন? পরে বলতেছে, আর হারামজাদা তাড়াতাড়ি উঠায়, তোর বউ কিন্তু দেখ, তোর বউ ফাঁসি দিছে। আমি তখন দৌড়ে ঘর থেকে বেরিয়ে দেখতেছি আমাদের ঘরের সামনে একটা গাছের সাথে হচ্ছে মানে মনির লাশ ঝুলে আছে। এটা দেখার পর আমি তখন মানে একেবারে দিশার হয়ে পরে আমি তখন কান্নাকাটি করে ওখান থেকে নামানোর পরে গ্রামের সব মানুষগুলো আসে। অ্যান্ড ওর বাবা মাকে খবর দেওয়া হোক, ওর বাবা মাও আসে। আসার পর ওর বাবা মা বলতেছে যে থানাতে গিয়ে মামলা করবো, মানে ওর বাবা মা খুবই হুমকি তুমকি দিতেছে। তো পুলিশ এসে লাশ নিয়ে যায়, পোস্টমর্টম করে সব কিছু কমপ্লিট হওয়ার পর আমরা হচ্ছে মনির লাশ মাটি দিই। মনিকে মাটি দেওয়ার পরে যখন মাটি দেওয়া হয়ে যায়, এখন হয়ে যাওয়ার পর তখন মানে মনির বাবা মা আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বারের সাথে কথা বলতেছে যে মানে আমাকে ডাকা প্রথম বলতেছে যে আমরা একটা ঘরোয়াভাবে একটা দরবারের মতো করি, এরপরে না হয় আপনারা মানে থানাতে যান, যদি আমাদের বিচারটা না মানেন। আমরা আগে গ্রামের মানুষ একটা বিচার করে দিই, যদি আমাদের বিচার মানেন তাহলে তো মানলেন আলহামদুলিল্লাহ, আর যদি আমাদের বিচার না মানেন তারপরে আপনি হচ্ছে মানে এটা মুক্তার বাবা আমাকে বলতেছে যে মুক্তার বাবা আমাকে বলতেছে যে আপনার থানায় গিয়া মানে মামলা টামলা করেন, যা করা দরকার। তো আমার কাকা তখন হচ্ছে
ওই এলাকার মানে মেম্বারগুলোকে, চেয়ারম্যান মেম্বারগুলোকে মানে ধরে বলতে আছে যে যেমনে পারেন এইটার একটা সমাধা করে দেন। এখন ভাতিজা তো করে ফেলছে, তো কী করবে, এখন মেয়ের বাবা মা যদি মামলা দেয় তাহলে কিন্তু নারী নির্যাতনের মামলা, ওই কিন্তু ফাইসে যাবে, ও খুব বিপদে পড়ে যাবে। তখন আমাকে জিজ্ঞেস করে কি রে তুই কী করবে, আমি বলি আমি যেটা করার আমি ওদেরকে আগেও বলছি, আমি এখনও বলতেছি, আমি প্রেম করছিলাম মুক্তার সাথে, আমি যদি মুক্তারে পাইতাম তাইলে আমার আর কোনো প্রবলেম ছিল না। আমি যদি মুক্তারে বিয়ে করতে পারতাম তাইলে আমার আর কোনো সমস্যা নেই। তারা মুক্তারে বিয়ে না করায় তারা আমার মনির বিয়ে করাইছে, অ্যান্ড মনিরের বিয়ে করানোর কারণে আমি মনির সাথে থাকতে পারতেছিলাম, এরকম হয়েছে। অ্যান্ড পরে আমার বলতেছে তুই নাকি মেয়েটারে দর্শন করছস, দর্শন করে নাকি ভিডিও করছস, এলাকাতে পুরো ছড়াই দিছস। আমি বলি আমি এলাকাতে ছড়াই না, আমি শুধু এলাকার মানুষকে বলছি, ভিডিওটা আমি কাউকে দেখাই নাই, এলাকার সবার কাছে আমি বলে দিয়েছি। তখন সবাই আমরা বলতেছে তুই যে মানে বড় মেয়ের জীবনটা তো শেষই করে গেলি, অ্যান্ড ছোটো মেয়েটারে তারা কীভাবে বিয়ে দেবে, তুই তারা দর্শন করে তারা মানে এটা তুই এলাকাতে বলে বেড়াইতেছস। তখন ওই মুক্তার বাবা তখন বলতেছে আমার মানে বড় মেয়ের জীবনটাও শেষ, আমার ছোটো মেয়ের জীবনটাও শেষ। তখন মুক্তা ওইখানে উঠা সবার সামনে বলতেছে যে আমাকে এখন কে বিয়ে করবে, আপনার আগে আমার বোন একটা তো মারাই গেল, অ্যান্ড আমার অবস্থাটা কী হবে, আমাকে কে বিয়ে করবে, উনি আমাকে দর্শন করে পুরা এলাকাতে বলে দিয়েছে। তখনও আমাদের গ্রামের অনেক মানুষ ছিল, সবার সামনে এই কথা বলার পরে তখন আমাদের এলাকার চেয়ারম্যান বলতেছে তো তোমার যদি এতই সমস্যা হয়, ও তো তোমাকে পছন্দ করে, তোমার ভালোবাসে, তাইলে তোমার বোন যেহেতু মারা গেছে তুমি ওর কাছে বিয়ে বসে যাও। এটা আমার এলাকার চেয়ারম্যান মুক্তাকে বলে। এটা মুক্তাকে বলার পরে মুক্তা তখন বলতেছে, মুক্তা তখন একটু চুপ করে থাকার পরে আমি তখন সবার সামনে বলে উঠলাম যে মুক্তা যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি এখনও মুক্তাকে বিয়ে করতে রাজি আছি, আমি এখনও মুক্তাকে বিয়ে করব। অ্যান্ড আমি মনির সাথে যেটা হয়ে গেছে এটার জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, আর আমি তো মনিকে খুন করে নেই, মনি নিজে তো আত্মহত্যা করে মারা গেছে, এটা বলে আমি সবার কাছে ক্ষমা চাই। তখন গ্রামের মানুষগুলো বলে যে ঠিক আছে, মুক্তার বাবাকে বলে যে এখন আর কি করবেন, আপনার ছোটো মেয়েটাকে এর কাছে বিয়ে দিয়ে দেন, যেহেতু আপনার ছোটো মেয়েটাকে পছন্দ করে, আর এটা নিয়ে কোনো মামলা টামলা না করে এটা এখানে সমাধান করে দেন। তো আমি তখন বলি যে আমি একেবারে, তখন ওই মুক্তার বাবা মা বলে যে আমার বড় মেয়ের জীবনটা যেভাবে নষ্ট করছে, আমার ছোটো মেয়ের জীবনটা যদি এভাবে নষ্ট করে তাহলে কি হবে। আমি তখন বলি যে আপনারা যা করতে বলেন আমি তাই করব। তখন বলে যে তুই মেয়ের জীবন নষ্ট করবি না, তো আমি বলি না। পরে বলে যে তোর ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার করা লাগবে, তুই সাদা কাগজে সিগনেচার করতে হবে আমাদের সবার সামনে যে তুই মেয়েকে টর্চার করবি না, অত্যাচার করবি না, কারণ তোর অত্যাচারে বড় মেয়েটা মারা গেছে। তখন আমি একটা ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার করি এবং স্টাম্পে সিগনেচার করি, এই সিগনেচার করে সব কিছু আমি আমার এলাকার চেয়ারম্যানের কাছে দিই। চেয়ারম্যানকে বলে দিই যে এগুলো আপনি আপনার কাছে রাখেন, আমি আর কখনোই ওর সাথে খারাপ কিছু করবো না, কারণ আমার মনে তো কোনো হারামই নেই, আমি তো আসলে মন থেকে মুক্তাকে ভালোবাসি, মুক্তাকে নিয়ে আমি সংসার করব, সুতরাং আমি আর এই ব্যাপারগুলো নিয়ে কোনো কিছুই বলি না। তো চেয়ারম্যানের কাছে কাগজপত্রগুলো সব কিছু দেওয়ার পরে ঠিক তারই 2 দিন পরে মুক্তার সাথে আমার আবারও বিয়ে হয়। আমার বিয়ে হয় মুক্তার সাথে বিয়ে হওয়ার পরে তখন হচ্ছে মুক্তা আমার বাড়িতে আসে। আলহামদুলিল্লাহ আমার লাইফে আর কোনো প্রবলেম নাই, মোটামুটি সব কিছু সমাধান হয়ে গেছে। আমার এরই মাঝে হচ্ছে আমার আব্বাও কিন্তু বাংলাদেশে, আমি বলতে ভুলে গেছিলাম, আমার আব্বা বাংলাদেশে আসে। তো বাংলাদেশে আসার পরে আব্বা আসলে আমার আব্বা একটু অন্য টাইপের লোক, মানে অন্য টাইপের আব্বা, ওই যে ঝামেলা ওইগুলোর মধ্যে আব্বা যেতে চায় না, আব্বা সবসময় একা থাকতে পছন্দ করে, আব্বা কারোর সাথে অতটা কথাও বলে না। মানে আমি দেখেছি যে আমার আব্বা এখন না, অনেক আগ থেকে আব্বা এরকম, আব্বা কারোর সাথে কথা বলে না, একাই থাকে। তো যাই হোক, এভাবে পরে আমার বিয়ের সাথে কমপ্লিট হয়, তাই আমি মুক্তাকে নিয়ে সংসার করতেছি। আমার সংসার জীবনটা আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, মানে খুব খারাপ যাচ্ছে না। এভাবে সামনের দিকে দিনগুলো অতিবাহিত হইতে আছে। আমার শ্বশুর শাশুড়িও ভালো, মুক্তাও ভালো, আমার আব্বা আম্মাও ভালো, আমার কাকা, তারপর হচ্ছে দাদা দাদি সবাই ভালো। এভাবে কিছুদিন পর দিনগুলো যাইতে একদিন হঠাৎ করে আমার কাকা হুন্ডা অ্যাক্সিডেন্ট করে, খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে। আচ্ছা, এর মাঝে কিন্তু আমার বউ মানে মুক্তা কিন্তু বাচ্চা কনসেপ্ট করে, মুক্তার পেটে বাচ্চা আসে, তো বাচ্চা কনসেপ্ট করে। দেন তখনও এরকম অবস্থা হয় যে মানে সবাই আমার কাকাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, কাকাকে হসপিটালে নিয়ে যায়, কাকাকে এখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায়, মানে কাকার মাথার এক অংশ একদম পুরো শেষরে যায়, মানে পুরো শেষরে যে অবস্থা এরকম যে মানে ডাক্তার বলেই না যে বাঁচবে, এটা বাঁচার কথা ডাক্তার বলেই না, মানে কেউ বলে না যে বাঁচানো যাবে, এমন অবস্থা খারাপ হয়ে যায়। পরে আমরা বিভিন্ন মানে ইয়াতে নিয়ে যাই, ঢাকাতে নিয়ে ভর্তি করে রাখি। আমি ঢাকাতে প্রায় 4 মাসের মতো আমার কাকাকে রাখি, কিন্তু 4 মাসও কাকা সুস্থ হয় না। অ্যান্ড 4 মাস পরে একটা সময় মানে আমার এখান থেকে মুক্তা আমাকে ফোন করে বলতেছে যে ডাক্তার নাকি ওকে ডেট দিচ্ছে, মানে ওই ডেটে বাচ্চা হবে। তখন আমি কী করি, ঢাকা থেকে আমি বরিশালে আসি, আমার বাচ্চা হবে, মুক্তাকে নিয়ে হসপিটালে যাওয়ার পরে তখন মুক্তার ঘরে আমার একটা ছেলে সন্তান হয়। মুক্তার ঘরে যখন আমার ছেলেটা হয়, এবং আমার ছেলেটা হওয়ার ঠিক 2 থেকে আড়াই ঘন্টা পরে আমার মা আমার নাম্বারে কল দেয়। আমার নাম্বারে কল দিয়ে খুব কান্না করে বলতেছে যে বাবারে তোর কাকা মারা গেছে।
আমি তখন মারে বলি যে মা কাকা মারা গেছে, আর আরেকটা সুখবরও তো আছে, আমার ঘরে তো একটা ছেলে সন্তান হয়েছে। আমার মা বলতেছে আল্লাহ যে বলে নদীর এক কুল ভাঙে আরেক কুল ঘরে, এটার একটা বাস্তব প্রমাণ পাওয়া গেল। তোর কাকাও মারা গেল, তোর ঘরে একটা সন্তানও আসলো। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তখন আমি আর মানে ওটা নিয়ে আর কিছু করি না। আমি হচ্ছে আমার সন্তান আর আমার বউকে হসপিটালে রেখে আমি ঢাকাতে যাই। ঢাকা থেকে আমার কাকার লাশ নিয়ে আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পরে তখন আমার কাকা যেহেতু রাজনীতি করতো, আমার কাকার প্রচুর মানে কাকার বিয়ের বয়স হয়েছিল, কাকা বিয়ে করে নাই। মানে আমার কাকার লাইফে একটা স্টোরি আছে, মানে লাইক রিলেশনে প্রেমের একটা স্টোরি আছে, এটা নাই বলি। তো ওই প্রেমটা চলে যাওয়ার পর থেকে আমার কাকার বিয়ে করে না, মানে কাকা বিয়ে করে নাই। তো যাই হোক এরপরে কাকাকে মাটি দেওয়ার পরে গ্রামের মোটামুটি সব মানুষ আমার কাকার জন্য কান্নাকাটি করে। মানে আমার কাকা অনেক ভালো একজন মানুষ ছিল, এটা একদম মানতেই হবে যে গ্রামের প্রত্যেকটা মানুষ আমার কাকাকে খুব সম্মান করতো, ভালোবাসতো। যাই হোক কাকা মারা যাওয়ার পরে তখন আমি একটু একা হয়ে যাই, মানে আমি একটু লাইক নিরস টাইপের হয়ে যাই। এইভাবে দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছে। বাট হইতে হইতে দিন যেতে যেতে আমি একটা ব্যাপার খুব খেয়াল করে দেখি, এটা আমার কাকা মারা যাওয়ার প্রায় 3 মাস পরে, আমার বাচ্চাটা হওয়ার 3 থেকে লাইক 4 মাস হবে, মানে 3-4 মাস পরে আমার বাচ্চা হওয়ার আমাদের এলাকার যে চেয়ারম্যান, মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে। মানে মাঝে মাঝে আসে বলতে কারণে অকারণে আমাদের বাড়িতে আসে, আইসা আমার বউয়ের সাথে বসে কথা বলে। আমার বউয়ের সাথে বসে কথা বলে যে কী ব্যাপার, মানে ভালো আছো কি না, মানে খুবই মানে এরকমভাবে কথা বলে যেন আমার বউ তার খুবই পরিচিত, মানে ওরকম করে আমার বউয়ের সাথে কথা বলে। তো আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কী ব্যাপার, মানে আমার বউয়ের সাথে খুবই মাখামাখি সম্পর্ক। এভাবে দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। একটা পর্যায়ে আমার বউ তখন বলতেছে কি যে ইয়েকে বলতেছে, মানে আমাকে নিয়ে ওই ইয়ার কাছে যাইতেছে, মানে আমার ওই সন্তানকে নিয়ে মাঝে মাঝে চেয়ারম্যানের বাড়িতে যায়, চেয়ারম্যানের বাড়ি থেকে আসে। মানে চেয়ারম্যানের সাথে আমার বউর সম্পর্কটা খুবই ক্লোজ হয়ে যায়। এবং আমি যখন দেখতে পারি মানে কী ব্যাপার, মানে চেয়ারম্যানের সাথে এত ভালো সম্পর্ক, আমি ব্যাপারগুলোকে মানে মোটামুটি কিছুই বুঝতে পারি না। তো যাই হোক এভাবে দিনগুলো সামনে দিকে যাচ্ছে। বাট এর মাঝে আমি একটা ব্যাপার খুব খেয়াল করে দেখতে পাই যে আমার বউ মুক্তা একটু পরিবর্তন হয়ে গেছে। মানে পরিবর্তন বলতে মানে কেমন জানি, মানে কথায় আমার আব্বা আম্মার সাথে ঝগড়া করে, এরপর আমার দাদা দাদির উপর মানে ইয়ে করে, এবং মানে আমার সন্তানের সাথেও খুব ভালো নয়, মানে একরকম পাগল টাইপের হয়ে গেছে, মানে কেমন জানি একটু। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কী ব্যাপার, ও এরকম কেন করতেছে। আমি তখন সবাই বলতেছে, আব্বা আমাকে বলতেছে মা ও মুখটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কেন। আমার আব্বা আম্মা বলতেছে তোর বউ চেঞ্জ হয়ে গেছে কেন, এটা আমরা কীভাবে বলবো, তুই না জানিস তোর বউ কীভাবে চেঞ্জ হলো। আমি তখন বুঝতে পারতেছিলাম যে মানুষটা হঠাৎ করে এতটা পরিবর্তন কেন হয়ে গেল। দিন যত যাচ্ছে তার পাগলামির মাত্রাটা ততই বেড়ে যাচ্ছে। আমি যখন দোকান থেকে আসি মাঝে মাঝে আমার সাথে রাতের বেলায় ঘুমায় না। অ্যান্ড তখন আমার যে ছোটো দুটা ভাই থাকে ওদের সাথেও খুব খারাপ ব্যবহার করে, মানে খুবই খারাপ ব্যবহার করে, যেটা বলে বোঝানো যাবে না, এত পরিমাণ খারাপ ব্যবহার করে। আমার সুখের সংসারে একরকম দুঃখের ছায়া পড়তে শুরু হয়, মানে খুবই পারিবারিকভাবে আমি খুবই ডিপ্রেশনে পড়ে যাই। আমি বুঝতে পারি না যে কীভাবে কী করব। আব্বার সাথে কথা বললে আব্বা বলে এখন কী করবি, বৌমা পাগলামি করতেছে, কিছু করার নাই। তো এইভাবে দিন যাইতে যাইতে আমি আরও খুব ডিপলি খেয়াল করে দেখি যে আমার কাছে মনে হয় যে আমার বউ সারাক্ষণ কার সাথে জানি ফোনে কথা বলে। আমি একদিন আমার বউয়ের ওরকম করে কথা বলে আমি তো মোবাইল নাম্বারটা চেক করি, আমি ওই ডায়ালের ভিতরে আমাদের এলাকার চেয়ারম্যানের নাম্বারটা পাই। মানে চেয়ারম্যানের সাথে আমার বউ মানে সবসময় কথা বলে। চেয়ারম্যান কিন্তু মানে ইয়াং কোনো চেয়ারম্যান না, মানে আমার বাবার বয়সী হবে, আমার বাবার বয়সী একজন চেয়ারম্যান, মানে ওনার সাথে আমার বউয়ের এরকম করে যেতে যেতে ওই মানে চেয়ারম্যানের এলাকার মানে যে চেয়ারম্যানের চৌকিদার থাকে, একটা চৌকিদার একদিন আমাকে বলতেছে ভাই মানে বিয়া কইরা বউটারে চেয়ারম্যানের কাছে দিয়ে দিলেন। চৌকিদার আমাকে বলে, আমি তখন বলতেছি আমার বউরে আমি চেয়ারম্যানের কাছে দিয়ে দিছি, মানে এটা কি বলতেছেন। আমার বলে যে হ্যাঁ বিয়া কইরা বউটারে চেয়ারম্যানের কাছে দিয়ে দিলেন, আপনার বউ যে মাঝে মাঝে চেয়ারম্যানের কাছে চলে আসে আপনি কি জানেন। আমি বললাম কবে আসে, বলে দিনের বেলা। এটা নিয়ে চেয়ারম্যান মানে আপনার বউরে নিয়ে বৈঠকখানায় বৈশা বা 2-3 ঘন্টা কী কথা বলে দরজা জানালা লাগাইয়া। আমি বললাম কবে, বলে হ্যাঁ দিনের বেলায় বলে। এটা বলার পর আমি তখন মনের ভিতরে একটু সন্দেহ লাগে। আমি বলেছি আরে ঘটনা কি। আমি তখন আর ওই করি না। আমি তখন একদিন আমি কিন্তু ওই সময় দোকান করতাম, একটা দোকান দিয়েছিলাম। তো আমি ওই দিন দোকানে না গিয়া কৌশল খাটে আমি তখন করি কি যে আমি ওরে পাহারা দিই। আমি দেখি যে ঠিকই ও আমার সন্তানটাকে ঘরে রাখা, মানে সন্তানটাকে এরকম একটা মাসুম বাচ্চা ওরে ঘরে রাখা ও চলে যায়। এই ব্যাপারগুলো আমার মাও দেখে, আমার বাবাও দেখে। আমি তখন আইসা দেখে ও নাই। আমি তখন আমার আব্বা আম্মাকে জিজ্ঞেস করি যে ও কোথায়, পরে বলে ও কোথায় জানি গেছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ও আর আসে না। আসার পরে আমি আমার আব্বা আম্মাকে বলি, আমার আব্বা আম্মা বলো ও তো এরকমই সবসময় চলে যায়। আমি বলি তো এরকম সবসময় চলে যায়, তোমরা তো আমাকে একটা দিনও বললা না, তোমরা কি আমাকে বলা দরকার ছিল না। আমার আব্বা আম্মা বলতেছে কি বলবো, এমনি তো সংসার জীবনে এত ঝামেলা, এত ঝগড়া মারামারি কোবাকুবি, এখন এটা বললে তো আরও ঝগড়া বেড়ে যাবে। আমি তখন বলতেছি ঝগড়া বাড়বে তাহলে কি তোমরা আমার কাছে বলবা না। আমি তখন খুঁজতে থাকার পরে আমি তখন মানে ওই চেয়ারম্যানের বৈঠকখানায় গিয়ে দেখি যে ঠিকই মানে দুপুরবেলা ছিল, দরজা লাগানো, ওরা ভিতরে যে কী জানি কি করতেছে। আমি তখন দরজা নক করার পরে চৌকিদার ওই পাশে থাকে, চৌকিদার আইসা মানে মুসকে হাসতেছে। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পরে তখন দরজা খোলার পর আমি দেখতে পাই যে চেয়ারম্যানও বসে আছে, আমার বউ বসে আছে। আমি তখন বলতেছি যে তুমি এখানে কী করো মুক্তা।
বলছে আমি একটা সার্টিফিকেটের জন্য আসছি। কিসের সার্টিফিকেট? বলে চেয়ারম্যান সার্টিফিকেট। তোমার চেয়ারম্যান সার্টিফিকেট কেন লাগবে? ও বলে লাগবে। তো কথাবার্তা বলার একটা পর্যায়ে আমি তখন চেয়ারম্যানের সামনে মুখটাকে কষে দুটো থাপ্পড় মারি, মানে খুব কষে থাপ্পড় মারি। থাপ্পড় মারার পরে আমি চেয়ারম্যানকে বলি যে আমি কি আজকের পর থেকে আমি যদি আর কোনোদিন দেখছি যে আপনি আমার বউর সাথে কথা বলছেন, খুব খারাপ হয়ে যাবে। এটা বলার পরে তখন চেয়ারম্যান আমাকে হুমকি দুমকি দেয় যে তোরে এই করবো, তোরে সেই করবো, মানে অনেক কথাবার্তা বলে। তখন আমি এই ব্যাপারগুলো, আমাদের এলাকার যে মেম্বার থাকে, মেম্বার কিন্তু চেয়ারম্যানের মতোই পাওয়ার, মানে খুবই পাওয়ারফুল একটা লোক। আমি ওই মেম্বারের কাছে গিয়ে বিচার দিই। বিচার দেওয়ার পর আমি ওই চেয়ারম্যানের নামে একটা দরবার ডাক দিই যে চেয়ারম্যান আমার বউর সাথে মানে এরকম সম্পর্ক করে। এটা বলার পরে আমি একটা দরবার ডাকি। দরবারের ভিতরে গ্রামের সব মানুষগুলো বসে, চেয়ারম্যান মেম্বার থেকে সবাই আসে। তখন চেয়ারম্যান একটা পক্ষে চলে যায়, মেম্বার একটা পক্ষে চলে আসে, মানে মেম্বার সম্পূর্ণ আমার পক্ষে থাকে, চেয়ারম্যানের পক্ষে থাকে। তখন আমার মানে চেয়ারম্যানের পক্ষে কিন্তু আমার বউ থাকে। আমার বউ কিন্তু চেয়ারম্যানকে সাপোর্ট করে, কিন্তু আমাকে হচ্ছে মেম্বার সাপোর্ট করতেছে। দরবার হয়, দরবারের ভিতরে গ্রামের সব মানুষগুলো মিলে কথা বলে। আমি তখন বলতেছি যে এই ঘটনা, আমার বউ মানে চেয়ারম্যানের ঘরে চলে যায় এবং চেয়ারম্যান ঘরের দরজা লাগে আমার বউর সাথে ঘন্টার পর ঘন্টা কী কথা বলে। এটা তখন মেম্বার বলতেছে যে কথা অবশ্য বাস্তব, কথা অবশ্য বাস্তব। তার বউ কেন চেয়ারম্যানের কাছে যায় এবং চেয়ারম্যান কেন তার বউকে নিয়ে ঘরের দরজা আটকায় ফেলবে? এটা তো হতে পারে না। যাই হোক, তখন ওই মানে ওই বৈঠকখানার ভিতরে সবাই বলে যে ঠিক আছে, এটা একটা সমাধান হবে, আপনারা একটু অপেক্ষা করেন। সবাই মিলে মানে 5-6 দিন সময় নেয়। মানে দরবারের যে সভাপতি ছিল, সভাপতি বলে যে 5টা দিন সময় দেন, 5 দিন পরে এটার একটা রায় ঘোষণা হবে। আমি তখন সিদ্ধান্ত নিই যে 5 দিন পরে রায় ঘোষণা হবে কি, আমি 5 দিন পর তো তারা ছাড়িয়ে দিব। আমার টার্গেট হচ্ছে আমি ওর নিয়ে সংসার করবো না, আমি ওকে ছেড়ে দিব। তো ছেড়ে দিব, 5 দিন পরে দেখা যায় কী হয়। তো 5 দিন পরে মানে আমি আর ওইটা নিয়ে কথা বলি না। 5 দিন পরে আবারও দরবার ডাকে। বাট দরবার ডাকার পরে যেটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার, সেটা হচ্ছে যেই মেম্বার পুরো আমার সাপোর্টে কথা বলছে, আমার সাপোর্টে, বাট ওই মেম্বার এখন সম্পূর্ণ আমার বউয়ের সাপোর্ট, মানে আমার বউয়ের সাপোর্ট, মানে চেয়ারম্যানের সাপোর্ট। তখন তারা ওইখানে মানে স্ট্রেট বলতেছে যে আমার বলতেছে তুই পাগলামি করতে পারবি না, তুই কোনো পাগলামি করতে পারবি না, তোর পাগলামি বন্ধ করে দেবো। তোর কি মনে আছে স্টাম্পে সিগনেচার করছস, সাদা কাগজে সিগনেচার করছস, এর আগে ওর বড় মেয়েটারে বিয়ে করা, মেয়েটারে অত্যাচার করে ফাঁসি দিয়ে মারছস, এখন এই সেকেন্ড মেয়েটার উপরে অত্যাচার করতেছস, এটার উপরে অত্যাচার করবি, থানা থেকে কিন্তু ফোন করে পুলিশ এনে তোর 12টা বাজায় দিব। আমি তখন মানে নিরুপায় হয়ে যায়, কিরে কী ব্যাপার বুঝতে পারতেছি না। তো চেয়ারম্যানের চৌকিদারের সাথে, ওই যে চৌকিদারটা আছে তার সাথে আমি আবারও কথা বলে আমি বলি যে কিরে ভাই, মানে আমি ব্যাপারটা ভরে, ওই চেয়ারম্যানের চৌকিদার কিন্তু মানে চেয়ারম্যানের ভিতরের কথাগুলো সব কিছু জানে, মানে চেয়ারম্যানের ভিতরের যে কথাবার্তাগুলো আছে, ভিতরের কথাবার্তাগুলো সব জানে। তো চেয়ারম্যানের চৌকিদার আমার বলতেছে যে ভাই রাজু ভাই, আপনারা অনেক ভালো মনে করছিলাম, কিন্তু ভাই আপনি আসলেই বোকা, আপনি আসলেই বোকা। আমি বলি কেমনে বোকা? পরে বলতেছে আপনি চেয়ারম্যানের বিপক্ষে যে মেম্বারের দ্বারা করাইলেন, আপনি জানেন যে চেয়ারম্যান মেম্বার একসাথে হয়ে যে আপনার বউরে নিয়ে এখন খেলে। আমি বললাম আমার বউরে নিয়ে খেলে মানে? পরে বলো ভাই আর কইতে পারুম না, এখন ওই চেয়ারম্যানে আপনার বউর সাথে যা করতো মেম্বারের সেম কাজগুলোই করে। আমি বলি কি বলেন? বলে আপনার বউর মোবাইল চেক করলেই পাবেন। তখন আমি একদিন আমার বউর মোবাইল ঠিকই চেক করি পাই যে চেয়ারম্যানের সাথেও মানে চেয়ারম্যানের ডায়ালেও নাম্বার আছে, মেম্বারের ডায়ালেও নাম্বার আছে। এবং আমি তখন মানে প্রচুর পরিমাণ বিপাকে পড়ে যাই, মানে বিপাকে পড়েছি। আমি যখন থানাতে যাই, থানা থেকে আমি আমার বউয়ের নামে একটা ডায়েরি খুলি, একটা ডায়েরি করি যে মানে জাস্ট একটা জিডি করে আসি যে এই ঘটনা। এখন জিডি করে আসার পরে তখন ওই মানে চেয়ারম্যান থানাতে কথাবার্তা বলি কী করে জানি না, থানা থেকে আমাকে ফোন করে বলতেছে, আমাকে ফোন করে থানাতে নিয়ে যায় বলতেছে প্রথমে একটা মেয়ে তোর কারণে আত্মহত্যা করে মারা গেছে, হ্যাঁ এটা কিন্তু আমাদের কাছে নোটিশ আছে, আমাদের কাছে কেউ কমপ্লেন করে নাই, যার জন্য তোর কিছু করি নাই। এখন সেকেন্ডলিতে এই মেয়েটার বিয়ে করছো, তার সাথে যদি কোনো রকম কিছু হয় তাহলে তোর অবস্থা কী হবে তুই চিন্তাই করতে পারবি না। তখন আমি এলাকার যত গণ্যমান্য ব্যক্তি আছে তাদের কাছেও যাই, কিন্তু আই এম সারপ্রাইজ যে তারাও পর্যন্ত আমার বউয়ের সাপোর্ট নেয়। মানে আমার গ্রামের একটা মানুষ আমি পাইলাম না, মানে গ্রামের মাথাওয়ালা যত মানুষ আছে আমার বউ সবাইকে হাতে নিয়ে আনে। আমার বউয়ের কথায় আমার গ্রামের প্রত্যেকটা মুরব্বী, চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে সবাই উঠে আর বসে। রাতের বেলা আমি আমার বউয়ের সাথে ঘুমাই। আমি তখন দেখতে পাই যে মাঝে মাঝে আমার বউ আমার কাছ থেকে উঠা ফোনে কথা বলে, মানে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে। এবং ও আমাকে কোনো কিছু না বলে হুট করে আমার বাচ্চাকে নিয়ে 2-3 দিনের জন্য ওখানে কোথায় চলে যায়। তখন আমি বিভিন্ন মারফতে খবর পাই যে চেয়ারম্যানের সাথে এখানে সেখানে চলে গেছে, মাঝে মাঝে মেম্বারের সাথেও চলে যায়, কিংবা আমার গ্রামের অন্য বড় বড় মুরব্বীদের সাথেও চলে যায়। আমি তখন কিছুই করতে পারি না। আমি তখন মানে এতটা নিরুপায় হয়ে যাই যে আমার চোখের সামনে আমার বউ বিভিন্ন লোকদের সাথে ঘোরাফেরা করে, আমার চোখের সামনে আমার বউ অন্য লোকের সাথে থাকে, এটা আমি দেখতে পাই, কিন্তু আমি কিছু করতে পারি না। এবং একজন স্বামী হিসাবে তার বউর সাথে যে শারীরিক সম্পর্কটা,
আমি আমার বউয়ের সাথে শারীরিক সম্পর্কটা পর্যন্ত করতে পারি না। ওর গায়ে হাত দিলেই ও তখন আমাকে ঝাড়ি মেরে ফেলে দেয়, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মানে আমি যে একটা স্বামী তার বিন্দুমাত্র মূল্যায়ন তার কাছে আমি পাই না। দিন যত যাচ্ছে আমার কষ্টের পরিমাণটা ততই বেড়ে যাচ্ছে। এবং আমার এলাকাতে এখন সবাই আমাকে মানে দোকানপাটে গেলে যে সাধারণ মানুষগুলো আছে, সাধারণ মানুষগুলো আমাকে বলে, কিরে তোর বউ তো এলাকার বেশ্যা হয়ে গেছে, এলাকার অমুক নেতার কাছে, অমুক চেয়ারম্যানের কাছে, অমুক মেম্বারের কাছে, অমুক লোকের কাছে তোর বউ গিয়ে রাত কাটায়। এবং আমরা শুনতে পাই যে তোর বউয়ের নামে বিভিন্ন রকমের কথাবার্তা, তুই বউরে ছাড়স না কেন? কিন্তু ছাড়ার জন্য আমি যতই চেষ্টা করি ছাড়ার কোনো লাইন আমি পাই না। আমি জানি ওকে যদি আমি ছাড়ি তাহলে আমার অবস্থা এমন হবে যে আমি এলাকাতেই থাকতে পারবো না। আমার আব্বা আম্মা আমার কাছে কান্নাকাটি করে বলে, বাবারে তুই মেয়েটারে ছাড়িস না, কারণ মেয়েটারে ছাড়লে তুইও নিজেও বাঁচতে পারবি না, আমরাও বাঁচতে পারবো না। কারণ এই মেয়ের আন্ডারে পুরো চেয়ারম্যান মেম্বার, আর তুই স্টাম্পে সিগনেচার করছিস, সাদা কাগজে সিগনেচার করেছিস। এর আগের ওর বড় বোনটাও ফাঁসি দিয়ে মারা গেছে। আমি একদিন ওর হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বলি যে তুমি আমার জীবনটাকে কেন এইভাবে নষ্ট করতেছো মুক্তা? আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে তুমি আমাকে বলো। তখন একটা মুচকি হাসি দিয়ে বলে, অন্যায়? আরে তুই যে অন্যায় করছিস আমি তোর যে সাজা দিতেছি এটা তো ছোট, এর চেয়েও বড় সাজা তোর এই দুনিয়াতে প্রাপ্য আছে। তুই মনে করিস না যে তুই এই দুনিয়াতে আমি তোরে জ্বালাইয়া যাবো, অ্যান্ড ওই পরপানে আমার বোন তোরে জ্বালাইব। তুই জীবনে তুই একালেও শান্তি পাবি না, ওকালেও শান্তি পাবি না। আমি যতই কান্নাকাটি করি ও আমার কোনো কথা শোনে না। এখন পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে আমার ছেলেটাকে ঘরে রাখা ও 5 দিন 6 দিনের জন্য বাইরে চলে যায়। মানে 5 দিন 6 দিন ও ঘরে আসে না। ও কোথায় যায়, কার সাথে থাকে, কি করে, আমি এগুলো কিছুই বুঝতে পারি না। আমার চোখের সামনে আমার বই কাজগুলো করতেছে। আপন ভাই, আমি কার কাছে বলবো, কার দুয়ারে যাব, কাকে জানাবো, কিছুই বুঝতে পারতেছি না। আজকে গভীর রাতে মনের দুঃখগুলো আপনাকে লিখে পাঠালাম। বাইরে ভাই আপনার 2টা পায়ে ধরি, আপনার জুতা দিয়ে আমারে মারেন, আমাকে একটা সমাধা দেন ভাই, আমাকে একটা সমাধা দেন। নাইলে আপন ভাই আমি আমার বাবা মাকে সাক্ষী করে বলতেছি, আমার ছেলেটার আমার সামনে, আমি ছেলেটা ঘুমাইতেছে, আমার বউ আজকে রাত্রে নাই, আমার বউ কোথায় চলে গেছে, ওর মোবাইলে বন্ধ, আমি আমার ছেলেটাকে নিয়ে শুয়ে আছি। আমি আমার ছেলেটার মাথায় হাত দিয়ে শপথ করে বলতেছি, ভাই আমি ভাই সত্যি বিষ খেয়া বা ফাঁসি দিয়ে মরে যাব যদি আপনি আমাকে একটা সমাধান না দেন। আপন ভাই প্লিজ আপনি আমাকে একটা সমাধান দিবেন। আপনি অনেক ভালো থাকবেন ভাই, অনেক ভালো থাকবেন। আর প্লিজ এটা আমার ফোন নাম্বার ভাই, আমাকে ফোন দিতে ভুলবেন না। কিন্তু আপনার ইমুতে আমি অনেক কল দিই, আপনি ইমুর কল ধরেন না। আপন ভাই প্লিজ আমাকে একটা কল দিয়েন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বন্ধুরা, শুরুতে সবাইকে অনেক বেশি ধন্যবাদ পুরোটা গল্প আমার সাথে শোনার জন্য। প্রথমে একটা ব্যাপার ক্লিয়ার করে ফেলি। উনি বলেছে যে উনি আমাকে ইমোতে অনেক কল দেয়, আমি ওনার ইমোর কল ধরি না। আসলে আমার ইমো নাম্বারটা ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে, আমি এটা কিন্তু সচরাচর খোলা রাখি না, কারণ প্রচুর পরিমাণ কল এখানে আসে। এই জন্য আমি মাঝে মাঝে খুলি আপনাদের কল SMS-গুলো দেখি। আমি একটা ব্যাপার বলে রাখি, যারা ইমোতে খুবই ইম্পর্টেন্ট কিছু বলতে চান তারা আমাকে ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিবেন। ভয়েস রেকর্ড করে দিলে আমি পরে এটা শুনতে পাবো। ওকে, আর আমি আপনাদের কলগুলো ধরবো। সামনের মাসের 1 তারিখ থেকে শুধুমাত্র ইমোর কলগুলো রিসিভ করার জন্য আমার অফিসে একজন লোক থাকবে, যারা হচ্ছে আমার শুধুমাত্র আমার রিসিপশনে যে মেয়েটা থাকবে সে শুধুমাত্র আপনাদের কলগুলো রিসিভ করবে। যারা এই মুহূর্তে কল দেবেন আপনাদের কলগুলো রিসিভ করবে, আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদেরকে আমার স্টুডিওতে নিয়ে আসবে। আপনাদের জীবনের গল্প আমি সরাসরি আমার পাশে বসিয়ে আপনাদের জীবনের গল্প আমি মানুষদেরকে শোনাবো যারা গল্প বলতে চান। এটা সামনের মাসের 1 তারিখ থেকে হতে যাচ্ছে। সো আমরা অনেক বিগ করে অনেক বড় করে হচ্ছে স্টুডিও বানিয়েছি কুমিল্লা শহরেই। যারা গল্প বলবেন তারা সরাসরি স্টেশনে এসেই গল্প বলতে পারবেন। আর গল্প যারা বলতে চান তারা আমার সাথে ইমো নাম্বারে যোগাযোগ করবেন। করলে আমি আমার গাড়ি আছে, টিম আছে, আমার টিমের আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আমার টিমের মেয়েরা আছে, মেয়েরা গিয়ে আপনাকে রিসিভ করে আনবে। আপনার গল্প শেষে আপনাকে আবার বাসায় পৌঁছে দেওয়া হবে। এবং ছেলে হলে ছেলেকেও বাসা নিয়ে আসবে, আনার পর আবার বাসায় পৌঁছে দেওয়া হবে। যদি আপনি কর্মজীবী মানুষ হয়ে থাকেন তাহলে আপনাকে একটা ছোট অ্যামাউন্ট দেওয়া হবে একদিনের আপনার বেতন স্বরূপ, যদি কর্মজীবী হয়ে থাকেন। আর যদি স্টুডেন্ট বা অন্য কিছু এটা পাবেন না। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার মোস্ট ইম্পর্টেন্ট, যারাই জীবনের গল্প বলতে আসবেন তারা কিন্তু অবশ্যই আমার সাথে ভিডিও কলে কথা বলে আসবেন। আমি যতক্ষণ আপনাকে ভিডিও কলে এনশিওর না করবো যে আমার টিম যাবে আপনাকে রিসিভ করার জন্য, ততদিন পর্যন্ত অন্য কারো কথায় প্রলোভন্ত হয়ে আপনার ঘর থেকে বেরোবেন না। কারণ যদি ঘর থেকে বেরোয় আপনি কোনোভাবে দোষারোপ হন, সেটা দায় কিন্তু আমি আপন নিব না। বারবার বলে রাখি, আমি ভিডিও কলে কথা বলবো, আপনি আমাকে ভিডিও কলে দেখবেন, আমি আপনাকে বলবো যে আপনি আসেন, আপনি ঠিক তখনই আসবেন। দর্শক বন্ধুরা, আর আমার রেডিও স্টেশন সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, সম্পূর্ণ রকমের 24 আওয়ার্স সিসি ক্যামেরা চলে। যাই হোক, এটা পার্সোনাল কথা। কিছু এই গল্পের ব্যাপারে কিছু কথা বলি। রাজু ভাই আমাকে গল্পটার শেষে একটা সমাধা চেয়েছে। আমি কি সমাধা দিব আমি জানি না। যদি বলি যে তার বউকে ছেড়ে দেন তাহলে ছেড়ে দিলে বেটার বাঁচার উপায় নেই। কারণ থানা থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, এলাকার চেয়ারম্যান মেম্বার নেতা খেতা শুরু করে সবার কাছে মোটামুটি ওর অবস্থা খুবই খারাপ। ছাড়তে পারবে না, ছাড়লেও মরবে। আগেরটা তো ফাঁসবে এবং সেকেন্ডলি এটাও ফেসে যাবে। আর যদি ধরে রাখে তাহলে এভাবে কতদিন যে নিজের বউ এভাবে আরেকজনের সাথে ঘুমাবে, সেই কতদিন বা সহ্য করবে। এখন
রাজু ভাইয়ের একটাই রাস্তা খোলা আছে, সে তার বউর হাতে পায়ে ধরে যদি মাপ চেয়ে বউরে কোনো মতে লাইনে আনতে পারে। দেখছেন প্রিয় বন্ধুগণ, আপনি বলেন যে নারীরা দুর্বল, নারীরা দুর্বল না, বুঝছেন। আমি গল্প শুরুতে বলেছিলাম যে নিজেকে বর্তমান সময়ের ওমর দাবি করা মানুষটা, মাওলানা মামুনুল হক নামই বলি, যে শেষ পর্যন্ত কি হইলো, একটা সামান্য মেয়ে যারা আমরা চিনতামও না জানতামও না, যাকে আমরা চিনতাম না জানতাম না, এমন একটা মেয়ের কারণে আজ শেষ পর্যন্ত নিয়ে বৎসরের পর বৎসর জেলে পচে মরতেছে এবং পুরো ইসলাম ধর্মটাকে কলঙ্কিত করে ফেলেছে। সেকেন্ডলি যেই আমাদের মন্ত্রী মহোদয়, আমি সারপ্রাইজ যে মানে কী বলবো, আপনি নিজেই বুঝতে পারছেন যে সামান্য একটা নারী, কিচ্ছু না, একজন চিত্রনায়িকা, ডাজেন্ট ম্যাটার, তার জন্য তার জীবনটা সম্পূর্ণ শেষ হয়ে গেল। সুতরাং মেয়ে চাইলে কি না করতে পারে। আবার আমি এরকম অনেক স্টোরি পেয়েছি যে আপনাদেরকে বলে শোনায় যে মেয়ে বিয়ে করার পর ছেলেকে, গত কিছুদিন আগে একটা চিটংয়ের স্টোরি ছিল, ছেলেকে আমেরিকাতে পাঠিয়ে দিয়েছে, যদিও মেয়েটা লাস্ট পর্যন্ত মারা গেছে, বাট ছেলেটাকে আমেরিকা পাঠিয়েছে, ওইখান থেকে ছেলেটার স্ট্রাগল করেছে এবং লাইফটা ফিরিয়ে দিচ্ছে। এরকম অনেক স্টোরি পেয়েছি। একটা মেয়ে চাইলে একটা ছেলেকে কী না করতে পারে। আপনার এটাই তার আজকে রাজুর জীবনের গল্প থেকে এটাই শিক্ষা নেন। প্রিয় বন্ধুগণ, যুদ্ধ করে রাজ্য জয় করা যায়, যুদ্ধ করে রাজ্য জয় করা যায়, কিন্তু কারো মন নয়। জোর করে কারোর সাথে মিশলে, জোর করে কারোর সাথে প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ালে আপনার শেষ পরিণতিটা রাজুর মতো হতে পারে। সুতরাং প্লিজ আজকের পর থেকে কারো মনের উপর জোর খাটাবেন না। কেউ যদি আপনাকে মন থেকে ভালোবাসতে পারে, ভালোবাসবে, আর ভালো না বাসতে পারলে তাকে কখনো প্রেশার দিয়ে ভালোবাসবেন না। কারণ প্রেশার দিয়ে ভালোবাসলে ভালোবাসার শেষ পরিণতিটা কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি এটা আজকে হারে হারে বুঝেছেন। প্রিয় বন্ধুগণ, গল্প থেকে যেটা শুনেছেন বুঝেছেন, এটা মনে রাখলে আপনার জীবনটা সাকসেস, ইউ আর দ্য সাকসেস। ওকে, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আপনার আজকের মতো এখন বিদায় নিচ্ছি। হয়তো আগামী দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প ঠিক এই অনুষ্ঠানে আমি আবারও হাজির হয়ে যাবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।